যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তোমাদের রেসপন্স পেয়ে গেছি। ওকে, ক্লাসে হুম হুম ঠিক আছে। সরি। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের প্রথম ক্লাস করব। তো আজকে এই অধ্যায়ের এবং ফিজিক্সের লাস্ট ক্লাস। আজকে এই অধ্যায়ের এবং ফিজিক্সের আমার নেওয়া লাস্ট ক্লাস। তো তোমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের আরও একটা ক্লাস কিন্তু ইনক্লুড করা আছে। তো এই ক্লাসটা ইনক্লুড করা আছে হচ্ছে আইসিটি সেকশনের জন্য। আইসিটিতে যে নাম্বারিং সিস্টেম এবং গেট নিয়ে যে কথাবার্তা, এটার জন্য আর একটা ক্লাস বরাদ্দ করা আছে এই অধ্যায়ের। তো ফিজিক্সের এই ক্লাসটা নিবে হচ্ছে সারোয়ার ইমন। ঠিক আছে, তোমাদের সারোয়ার ইমন এই ক্লাসটা রেডি করে দিবে। হয় ক্লাসটা সরাসরি নিবে বা রেকর্ড করে কোনোভাবে নাম্বারিং সিস্টেমের জন্য, এমনিতে তো আইসিটির ক্লাস নিচ্ছেই, এছাড়াও যদি এই অধ্যায়ের দরকার হয় ও দিয়ে দিবে। আমি আসলে নাম্বারিং সিস্টেম বা গেট নিয়ে আমার তো মানে পড়াশোনা ওইভাবে নাই এখনও। তা আমি তো ফিজিক্স নিয়ে আসি আর কি। তো তোমাদের ভার্সিটিতে কিন্তু নাম্বারিং সিস্টেম নিয়ে অনেক ম্যাথ প্রবলেম আসে। তো মূলত আইসিটি সেকশনে যে তোমরা যেগুলো শিখো, যেগুলো জানো, ওইগুলাই। তো এটা নিয়ে সারোয়ার ইমন ওর বেশ ধৈর্য আছে বা ওর আগে থেকে করা আছে, চর্চা আছে। তো ওই অংশটা ওকে বলা হয়েছে, ও একটু গুছাই দিবে। ঠিক আছে, তো আজকে আমি একেবারে ট্রানজিস্টর পর্যন্ত, ডায়োড, ট্রানজিস্টর, রেকটিফায়ার, এই তিনটা টপিক, ঠিক আছে, এই তিনটা টপিক রিলেটেড যত ধরনের যত আলোচনা আছে সব কিছু আমি আজকের ক্লাসে শেষ করে দিব। তো তার আগে আর একটা কথা একটু বলি। এই অধ্যায়টা থেকে তুমি একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখতে পাবা এই অধ্যায়ের এই যে টপিকগুলোর থেকে, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে খুবই 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 কম, এবং যে কোশ্চেন আসে সেই কোশ্চেন খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, একেবারে থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। এই অধ্যায়ে ম্যাথ খুব কম। ঠিক আছে, ম্যাথ করাইলে অনেক ম্যাথ করানো যায়, বাট সেগুলা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দরকার, সেইগুলা ভার্সিটি বা গুচ্ছের জন্য দরকার না। কারণ অত বড় ম্যাথ তোমার কোনোভাবে এমসিকিউতে আসার সম্ভাবনা তো নেই। ইভেন রিটেনে যে ছোট ম্যাথগুলো আছে তাতেও আসার কোনো সম্ভাবনা নেই। তো এই কারণে যার যদি মানে মেইন টার্গেট গুচ্ছ বা ভার্সিটি হয়, ঠিক আছে, কারো টার্গেট যদি এটা হয়, তাহলে সে কিন্তু খবরদার এই অধ্যায়ের, অনেকে ধরো তোমাদের এই ব্যাচের অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাচটাতে এনরোল করা আছে, তো কারো যদি মেইন টার্গেট ভার্সিটি বা গুচ্ছ হয়, এই অধ্যায় থেকে কঠিন কঠিন ম্যাথগুলো না করার জন্য বলবো। ঠিক আছে, কারণ অ্যাডমিশন টেস্টের পড়াটা হচ্ছে তুমি বেশি বেশি করে তোমার পারা জিনিস বা তোমার গণ্ডির মধ্যে যে জিনিসগুলা আসে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, তুমি সেই জিনিসগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর যারা অনেক জিনিস পড়তে গিয়ে দেখবা মাথার মধ্যে থাকবে না, প্রেশার লাগবে, পরে জানা জিনিসও কিন্তু ভুল হবে। তো যাদের মেইন টার্গেট ভার্সিটি বা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু এই অধ্যায়ের বড় বড় ম্যাথগুলো অন্যান্য জায়গা থেকে করবা না। তুমি তোমার ভার্সিটি, হ্যাঁ, গুচ্ছের যে কোশ্চেন ব্যাংক আছে সেইটা একটু অ্যানালাইসিস করে দেখবা, যেখানে কোশ্চেন আসছে খুবই সহজ সহজ ছোট ছোট কোশ্চেন। কি ক্লিয়ার? আমি কি তোমাদের ধারণা দিতে পারলাম বলো? ঠিক আছে, এই কথাটা কিন্তু শুনিও। বড় বড় ম্যাথ করলা, লাভের লাভ কিছু হইল না, এটা কিন্তু করবা না। তো চলো আমরা শুরু করি। তো এই অধ্যায়ে যতটুকু পড়লে মোটামুটি আমাদের হবে, আমরা চেষ্টা করব ততটুকু কভার করে দেওয়ার। তো চলো শুরু করে দিই। দাদা, শীত কেমন রাজশাহীতে? শীত তো রাজশাহীতে প্রচুর। ঠিক আছে, রাজশাহী উত্তরবঙ্গে তো শীত বেশি, তোমরা জানোই। তো প্রথমে আসো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীকে আমরা এই অধ্যায়ে পড়বো হচ্ছে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। তো অর্ধপরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অর্ধপরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তর্জাত আর একটা হচ্ছে বহির্জাত। একটা অন্তর্জাত অর্ধপরিবাহী আর একটা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী।
অন্তর্জাত মানে ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে বহির্জাত। বহির্জাত বা এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক, ঠিক আছে, বহির্জাত বা এক্সট্রিনসিক। অন্তর্জাত বা ইন্ট্রিনসিক অর্ধপরিবাহীটা কি? বিশুদ্ধ অর্ধপরিবাহী, যার মধ্যে কোনো ভেজাল মিশ্রিত নেই। তো অর্ধপরিবাহী কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলোই তো অর্ধপরিবাহী। মানে লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। তাহলে সিলিকন জার্মেনিয়ামের একটা ক্রিস্টালে সিলিকন এবং জার্মেনিয়ামের যে গঠনটা হয় সেই গঠনটা হচ্ছে এরকম। ধরো সিলিকন, সে কি করে, সে আশেপাশে আরও 4টা সিলিকনের সাথে ইলেকট্রনগুলো, তার লাস্ট কক্ষপথের যে 4টা ইলেকট্রন আছে সেই 4টা ইলেকট্রন শেয়ার করে নেয়। শেয়ার করে একটা চতুস্থলকীয় বন্ড স্ট্রাকচার তৈরি করে। তো এইটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, এর মধ্যে কোনো ভেজাল টেজাল মিশ্রিত নেই। এটা হচ্ছে সিলিকনের একটা বিশুদ্ধ ক্রিস্টাল। সিলিকনের একটা বিশুদ্ধ ক্রিস্টাল। আমি যদি এদের শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে একটু তোমার দেখাই, এই সিলিকনের লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন, সে কি করবে, আরও 4টা ইলেকট্রন শেয়ার করবে, আরও 4টা সিলিকনের সাথে এই 4টা হাতে 4টা ইলেকট্রন শেয়ার করে নেবে, এভাবে 4টা ইলেকট্রন শেয়ার করে নেবে। ওকে, এভাবেই একটা সমযোজী বন্ধন তৈরির মাধ্যমে এই সিলিকন একটা চতুস্থলকীয় বন্ড স্ট্রাকচার তৈরি করে। এখানে দেখো আপাত দৃষ্টিতে কোনো কিন্তু ফ্রি ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন বা কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। এটা হচ্ছে অন্তর্জাত বা মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী, কোনো ভেজাল মিশ্রিত নেই। এখন মনে করো যে আমরা স্থায়ীভাবে অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন ঘটাইতে চাই। স্থায়ীভাবে যদি অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন ঘটাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভেজাল মিশাইতে হবে, যে ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ডোপিং করা। তাহলে আমাদের কি করতে হবে, এর মধ্যে ডোপিং করতে হবে। তো এর মধ্যে ডোপিং করব আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাবো, ঠিক আছে, ডোপিং করব, ধরো ভেজাল মিশাবো, ডোপিং। তো দেখো তোমাদের এত কিছু আঁকতেও হবে না, লিখতেও হবে না, সব কিছু জাস্ট একটু জেনে রাখা। এই দেখো আমি কপি করে এখানে নিয়ে গেলাম। এবার কি করবো, এর মধ্যে ভেজাল মিশাবো। ভেজাল মিশাবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাবো, ত্রিযোজী বা পঞ্চযোজী। ধরো পঞ্চযোজী হলে ফসফরাস, ত্রিযোজী হলে ধরো অ্যালুমিনিয়াম। তো ধরো আমি একটা ফসফরাস দিয়ে বুঝালাম। এই ফসফরাসের লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 5টা। তাহলে 4টা ইলেকট্রন শেয়ার করার পরে একটা ইলেকট্রন ফ্রি থাকবে। দেখো ওই ইলেকট্রন ফ্রি হচ্ছে ফ্রি ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে। তো এটা তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। স্থায়ী চার্জ ক্যারিয়ার থাকলো, দেখো এর কিন্তু কোনো স্থায়ী চার্জ ক্যারিয়ার ছিল না। দেখো এর কিন্তু কোনো স্থায়ী চার্জ ক্যারিয়ার ছিল না, বাট এর কিন্তু একটা স্থায়ী চার্জ ক্যারিয়ার আছে, কারণ এই ইলেকট্রনে দেখো বসার জায়গা নেই। তাহলে ওই ইলেকট্রনটা কি করবে, পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে দৌড়াই বেড়াবে। পুরো ইলেকট্রন সিলিকনের মধ্যে, ইলেকট্রনের মানে পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে ইলেকট্রনটা মুভ করে বেড়াতে পারবে। কি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। এইটাকে বলা হয় বহির্জাত অর্ধপরিবাহী তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ফেব্রিকেশন বা ডোপিং। ডোপিং কেন বলা হয়, ওই যে দেখো আমরা অনেক সময় দেখবা হাইওয়েতে ওই যে পুলিশরা হচ্ছে ডোপ টেস্ট করে, ড্রাইভারদের ডোপ টেস্ট করে, বা বিভিন্ন মনে করো যে ধরো যে চাকরির পরীক্ষা টরীক্ষা দিতে গেলে বা লাস্ট স্টেজে কিন্তু তোমার ডোপ টেস্ট করা হয়। ইভেন তোমাদের মনে করো ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু মেবি ডোপ টেস্ট করে। তো ডোপ টেস্ট করা মানে কি, যে কোনো আজে বাজে অভ্যাস আছে কিনা সেই জিনিসগুলো টেস্ট করা হয় ডোপ টেস্টের মাধ্যমে। তো মানে শোনো, মানে শরীরে থাকার কথা হচ্ছে একেবারে বিশুদ্ধ জিনিস, শরীরে বিশুদ্ধ রক্ত থাকার কথা, রক্তের মধ্যে ভেজাল থাকার কথা না। এখন তুমি যদি মনে করো যে আজে বাজে জিনিস নাও তাহলে কি হবে, রক্তে ভেজাল থাকবে। তো তখন আর কি ডোপ টেস্ট করা হয়, মানে ভেজাল আছে কিনা, ডোপিং। তো সেই ডোপিং থেকে ডোপ, কথা বুঝছো কি, ক্লিয়ার? তো এবার আসো, আমরা তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি। অর্ধপরিবাহী নিয়ে তো আমরা একটু আলোচনা করলাম। তো তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায় কি, সুপরিবাহী, অর্ধপরিবাহী আর কুপরিবাহী। সুপরিবাহী হচ্ছে কন্ডাক্টর, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, আর কুপরিবাহী একেবারেই তড়িৎ পরিবহন করে না, দ্যাট ইজ ইনসুলেটর। তো কেন তড়িৎ পরিবহন করে না, ইনসুলেটর কেন তড়িৎ পরিবহন করে না, বা সুপরিবাহী কেন এত ভালো তড়িৎ পরিবহন করে, তার কারণটা কি? আমরা তো সংজ্ঞা এভাবে পড়ি যে খুব ভালো তড়িৎ পরিবহন করে সে হচ্ছে সুপরিবাহী, যার তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর মতো এত ভালো না, কিন্তু আবার কুপরিবাহীর মতো একেবারে করেও না, সে হচ্ছে অর্ধপরিবাহী। আর যার তড়িৎ পরিবহন ক্ষমতা একেবারেই নেই সে হচ্ছে ইনসুলেটর বা কুপরিবাহী। তো এখন কথা হচ্ছে কি, এরকম বাংলা ডেফিনেশন দিলে হবে না, আমরা একটু ভালো করে বুঝতে চাই। তো এটা আমরা বুঝবো কিভাবে, চার্জ ক্যারিয়ারের হিসাবে। দেখো 2 ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। কয় ধরনের? 2 ধরনের চার্জ ক্যারিয়ার। আগে একটু তোমাকে চার্জ ক্যারিয়ারটা বুঝাই। চার্জ ক্যারিয়ার, চার্জ বাহক আর কি। চার্জ বাহক হয় 2 ধরনের, পজিটিভ চার্জ ক্যারিয়ার আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার। পজিটিভ
চার্জ ক্যারিয়ার আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার। তো পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, আমরা এইভাবে দিয়ে প্রকাশ করি, কেউ পজিটিভ দিয়েও লিখতে পারে। তো পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, যেখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল বাট ইলেকট্রন নেই, আর যে চার্জ ক্যারিয়ার তাকে অবশ্যই ফ্রি হইতে হবে, তো এই কারণে ফ্রি হোল, এটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। এর চার্জের মান কত? এর চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, অর্থাৎ ইলেকট্রনের চার্জের সমান বাট পজিটিভ চার্জ। এটা কিন্তু প্রোটন বলবো না, প্রোটন অন্য জিনিস, প্রোটন ভিন্ন জিনিস। এটা হচ্ছে হোল বা ভ্যাকান্ট, যেখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল বাট সেখানে ইলেকট্রনটা নেই, ইলেকট্রন উঠে একটা ফাঁকা চেয়ার তৈরি করে রাখছে, সেটাই হচ্ছে হোল। এটা হচ্ছে চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার, মুভ করতে পারে। যে মুভ করতে না পারে তারা কিন্তু চার্জ ক্যারিয়ার বলা যাবে না। কি কথা বুঝছো? যে মুভ করতে না পারে তারা কিন্তু চার্জ ক্যারিয়ার বলা যাবে না। তো এবার আসলে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। নেগেটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। নেগেটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ধরো এইটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। তো শুধু ইলেকট্রন হলে হবে না, ফ্রি ইলেকট্রন হইতে হবে, বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কিন্তু চার্জ ক্যারিয়ার না। তাহলে ফ্রি ইলেকট্রন, এটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। এর চার্জের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এই হচ্ছে দুই ধরনের চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার আর চার্জের মধ্যে বৈশিষ্ট্য কি জানো? চার্জ ক্যারিয়ারকে মুভ করতে হবে আর চার্জ মুভ করে না। ঠিক আছে, চার্জ ক্যারিয়ারকে মুভ করতে হবে, চার্জ বাহক একে অবশ্যই মুভ করতে হবে, অবশ্যই একে মুভ করতে হবে চার্জ ক্যারিয়ারকে। আর চার্জ সে মুভ করতেও পারে বাট নাও পারে, মুভ করতেও পারে নাও পারে, বাট চার্জ ক্যারিয়ার সে স্থির থাকতে পারবে না, তাকে অবশ্যই মুভ করতে হবে, তাকে অবশ্যই ফ্রি হইতে হবে এবং মুভ করে পুরো ধরো একটা মানে পরিবাহীর মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে হবে, তাহলে সে চার্জ ক্যারিয়ার হবে। তো সকল চার্জ ক্যারিয়ার না, বাট সকল চার্জ ক্যারিয়ার চার্জ। কারণ চার্জ ক্যারিয়ার, এই যে আদান বাহক, ধরো একটা ইলেকট্রন, তার চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻⁹। তারপরে এই একটা 1.6 ইন্টু 10⁻⁻⁹, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, বাট চার্জ তো। তাহলে যে চার্জগুলা মুভ করে তারাই হচ্ছে চার্জ ক্যারিয়ার। তাহলে সকল চার্জ ক্যারিয়ার চার্জ, বাট সব চার্জ ক্যারিয়ার না। ধরো কোনো একটা চার্জ, ধরো একটা আয়ন, ধরো Na+ আয়ন কোন একটা জায়গায় ফিক্সড অবস্থায় আছে, তাহলে সে কিন্তু চার্জ, বাট এ চার্জ ক্যারিয়ার না, এ কিন্তু চার্জ ক্যারিয়ার হতে পারবে না, কারণ এ মুভ করে না। ঠিক আছে, তাহলে চার্জ ক্যারিয়ার হচ্ছে দুই ধরনের, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার আর নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। এবার আসো যেটা বলতেছিলাম, যে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। পদার্থকে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি? এক, সুপরিবাহী বা কন্ডাক্টর, সুপরিবাহীর প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। ধরো একটা কপারের পাত, ধরো এটা হচ্ছে একটা কপারের পাত। এই কপারের পাতে কপার অ্যাটমগুলো আছে। তো কপার অ্যাটমের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, বুঝলা? লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তো এই সুস্থিত অবস্থা অর্জনের জন্য কপার কি করবে? ওই লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। এই যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে একটা করে ছেড়ে দিবে আর কি কপার। প্রত্যেকটা কপার অ্যাটম থেকে একটা করে ধরো ইলেকট্রন মুক্ত হয়ে আসছে। ধরো সবগুলো থেকে মুক্ত হবে এমন কোনো গ্যারান্টি নেই, বাট ধরো যে প্রত্যেকটা অ্যাটম থেকে একটা করে ফ্রি ইলেকট্রন আসছে। তো এর প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, প্রচুর পরিমাণে। যদি দেখো খেয়াল করো, এর এই যে ইলেকট্রনটা ফ্রি হয়ে গেলে এ চার্জ ক্যারিয়ার থাকবে, কিন্তু তখন এই কপার কিন্তু আর কপার নেই, কপার কিন্তু কপার অ্যাটম মানে আয়ন হয়ে গেছে। কপার অ্যাটম নেই, সেটা আয়ন হয়ে গেছে, তাহলে Cu+ হয়ে গেছে। এটাও তখন Cu+ হয়ে গেছে, একটা করে ইলেকট্রন ছেড়ে দিলেই এটা কিন্তু আয়ন হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু চার্জ, এটা চার্জ। আর এইটা কি? এই ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে চার্জ ক্যারিয়ার, কারণ ইলেকট্রন মুভ করতে পারে, কিন্তু এই কপার Cu+ এই জায়গা থেকে এই জায়গা যাইতে পারবে না, এই জায়গা থেকে এই জায়গা আসতে পারবে না। তাহলে এই হচ্ছে চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, আর কপার হচ্ছে চার্জ, অনলি চার্জ। ঠিক আছে, এবার আসো, এর প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, খুব ভালো তড়িৎ পরিবহন করে, কারণ আমার চার্জ ক্যারিয়ার দরকার, তড়িৎ পরিবহনের জন্য দরকার চার্জ ক্যারিয়ার, এর সেটা আছে। এবার 2 নম্বর, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর।
এবার অর্ধপরিবাহী একটু আগে আঁকছিলাম, সিলিকন। অর্ধপরিবাহী কি তড়িৎ পরিবহন করে? উত্তর হচ্ছে হ্যাঁ করে, কিন্তু শর্ত আছে। তড়িৎ পরিবহন কখন করবে? কক্ষ তাপমাত্রায় অথবা কক্ষ তাপমাত্রার উপরে। কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন করে না। তাহলে অর্ধপরিবাহী মাত্রাই কিন্তু তড়িৎ পরিবহন করে, এই কথা মিথ্যা। বিশুদ্ধ অর্ধপরিবাহী কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন করে না। কেন করে না? কারণ বিশুদ্ধ অর্ধপরিবাহীর কক্ষ তাপমাত্রার নিচে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর কক্ষ তাপমাত্রার নিচে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। ইলেকট্রন আছে বাট চার্জ ক্যারিয়ার নেই। কেমনে নেই? কারণ সব ইলেকট্রনগুলো বন্ধন জোড় ইলেকট্রন। দেখো খেয়াল করো, এখানে যতগুলো ইলেকট্রন আছে সবই বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে বিশুদ্ধ অবস্থায় কোনো ভেজাল নেই। বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, দেখো বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে এখানে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, সরি বন্ধন জোড় ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন নেই। এই কারণে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কিন্তু যদি একটু তাপমাত্রা বাড়ানো হয়, যদি একটু হিট প্রোভাইড করা হয়, বা তাপমাত্রা নর্মালি কক্ষ তাপমাত্রার উপরে যদি নিয়ে যাওয়া হয়, যেমন বাংলাদেশের সবসময় কক্ষ তাপমাত্রার উপরেই থাকে, কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে গেলে কি হবে? এই যে বন্ধন, এই বন্ধনগুলো সমযোজী বন্ধন, খুবই দুর্বল বন্ধন। তাহলে এই দুর্বল বন্ধনগুলো ভেঙে যাবে। ভেঙে গিয়ে ওই দুর্বল বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ারকৃত অবস্থায় ছিল, ওই ইলেকট্রনগুলো তখন মুক্ত হয়ে চলে আসবে। দেখো আমি তোমার দুইটা বন্ধন ভেঙে দেখাই। এই যে এইখানে দেখো, এইখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, ইলেকট্রনটা উঠে চলে আসছে। এইখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, ইলেকট্রনটা উঠে চলে আসছে। তাহলে এই যে ইলেকট্রনটার বন্ধনে আবদ্ধ নেই, এই ইলেকট্রনটা বন্ধনে আবদ্ধ নেই। এই যে বন্ধন দুটো ভেঙে, কোভালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসছে। যে ইলেকট্রন মুক্ত, এই যে ইলেকট্রন মুক্ত তারে বলা হয় ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? যে ইলেকট্রন মুক্ত তারে বলা হয় ফ্রি ইলেকট্রন। এবার ইলেকট্রন কোথা থেকে মুক্ত হয়ে আসছে? এখান থেকে না? ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? ওই ফাঁকা জায়গাটাই হচ্ছে হোল। ওই ফাঁকা জায়গাটা ওটাই হচ্ছে হোল বা ভ্যাকান্ট। এবার ওই জায়গাটা দেখো, অনেকে ভাবে ভাই হোল কিভাবে ফ্রি হয়? দেখো এটা হচ্ছে মাটি, ভূমি। তুমি একটা কাজ করো, এখান থেকে গর্ত করো, গর্ত করে এখান থেকে কিছু মাটি উঠাই নাও, উঠাই নিয়ে মাটিটা এখানে রাখবা। এই মাটিটা হচ্ছে ইলেকট্রন, মাটির ডিবিটা হচ্ছে ইলেকট্রন, আর এই ফাঁকা জায়গাটা হচ্ছে হোল। এবার তুমি একটা কাজ করো, তুমি আরেকটু সামনে আগে যাও, সামনে আগে গিয়ে এইখানে গর্ত করে এখান থেকে মাটি তুলে এনে সেই মাটি এখানে ফেলে ভরাট করে ফেলো। তাহলে গর্তটা এখানে চলে গেল না? দেখো তুমি আগের দিন শনিবার তুমি দেখে গেছো গর্ত এই জায়গায়, রবিবার এসে দেখতেছো গর্ত এই জায়গায়, তো তোমার কি মনে হবে? স্বাভাবিকভাবে মনে হবে না গর্ত দৌড় দিয়ে সামনে চলে গেছে? তাহলে গর্ত মুভ করছে। যে কনসেপ্টে গর্ত মুভ করে, যে কনসেপ্টে গর্তটা মুভ করে সামনে গেছে, ঠিক একই কনসেপ্টে হোল মুভ করে। কেমনে? দেখো এই যে হোল বা ভ্যাকান্ট এটা এখানে আছে, ভালো করে খেয়াল করো, হোল বা ভ্যাকান্ট এটা এখানে আছে। তাহলে এইটা দেখে এই ইলেকট্রনের খুব মায়া হবে। এই ইলেকট্রন তখন এখান থেকে এখানে চলে আসবে, এই ভ্যাকান্টটা পূরণ করে দিবে। ভ্যাকান্টটা পূরণ করে দিলে এখানে কিন্তু ফাঁকা চলে যাবে। তাহলে দেখো হোল চলে গেল এইখানে। এবার একটু পরে এই ইলেকট্রনের খুব মায়া হবে, মায়া হলে এই ইলেকট্রন এখানে চলে আসবে, এসে অষ্টক পূর্ণ করবে। অষ্টক পূর্ণ করার পরে রিয়েলাইজ হবে যে ওর হাতটাই ফাঁকা হয়ে গেছে, তাহলে হোল বা ভ্যাকান্ট চলে গেল এখানে। ঠিক আছে? এইভাবে দেখো ভ্যাকান্ট বা হোল ছিল এখানে, সেটা মুভ করে চলে যাচ্ছে এখানে। কি কথা বুঝছো? মুভ করে চলে যাচ্ছে এখানে। তাহলে এই হচ্ছে অবস্থা যে হোল কিভাবে মুভ করে। তাহলে এর কয় ধরনের চার্জ ক্যারিয়ার? এর কিন্তু দুই ধরনের চার্জ ক্যারিয়ার। দেখো এর কিন্তু দুই ধরনের চার্জ ক্যারিয়ার। দেখো হোলও আছে ভ্যাকান্ট আছে, বাট এর কিন্তু ফ্রি ইলেকট্রন ছিল। জাস্ট এক ধরনের চার্জ ক্যারিয়ার, শুধুমাত্র ইলেকট্রন। তাহলে এর চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার। তাহলে মাথায় রাখিও, পরিবাহীর চার্জ ক্যারিয়ার এক ধরনের নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার এবং শুধুমাত্র ইলেকট্রন। কিন্তু অর্ধপরিবাহীর চার্জ ক্যারিয়ার দুই ধরনের। অর্ধপরিবাহীর চার্জ ক্যারিয়ার দুই ধরনের। চার্জ ক্যারিয়ার দুই ধরনের। এর দুই ধরনের আছে, এর পজিটিভ টাইপও আছে, এর নেগেটিভ টাইপও আছে। পজিটিভ টাইপ হচ্ছে হোল আর নেগেটিভ টাইপ হচ্ছে ইলেকট্রন। পজিটিভ টাইপ হচ্ছে হোল আর নেগেটিভ টাইপ হচ্ছে ইলেকট্রন। ওকে ডান। এবার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কুপরিবাহী বা ইনসুলেটর। কুপরিবাহী বা ইনসুলেটর। কুপরিবাহী বা ইনসুলেটর। কুপরিবাহী তড়িৎ পরিবহন করেই না, তড়িৎ পরিবহন করে না। কুপরিবাহী একেবারে তড়িৎ পরিবহন করে না। কেন? কারণ কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নেই। রাবার, কাঠ, কাগজ, এ আর কি আঁকবো? বুঝতে পারছো? উদাহরণ লিখে দিই, রাবার, কাঠ, কাগজ, এর কোনো চার্জ ক্যারিয়ার নেই। নো চার্জ ক্যারিয়ার। পজিটিভ টাইপও না, নেগেটিভ টাইপও না, নো চার্জ ক্যারিয়ার। আমি যদি উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করি, কুপরিবাহী থেকে তড়িৎ পরিবহন পাইতে চাই, ও নিজেই পুড়ে যাবে, নিজেই পুড়ে যাবে। ধরো একটা কাঠের টুকরা, দুই পাশে উচ্চ বিভব প্রয়োগ করলাম, পুড়ে যাবে। ঠিক আছে? পুড়ে যাবে এটা। তাহলে ও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। কি ক্লিয়ার? ও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। এবার আসো,
আমি এখান থেকে তোমাকে একটু এই তিনটার মধ্যে এনার্জি গ্যাপ দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটাকে বলা হয় যোজনী ইলেকট্রন, মানে যোজ্যতা ব্যান্ডের ইলেকট্রন। তো এইভাবে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, ডট 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 লাস্ট কক্ষপথ, এটা হচ্ছে যোজন ব্যান্ড। এবার যোজন ব্যান্ডের পরেও আরো একটা ব্যান্ড আছে, বলো তো নাম কি? যোজন ব্যান্ডের পরেও আরেকটা নাম আছে, বলো তো নাম কি? কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড। এই পরিবহন ব্যান্ড হচ্ছে ফ্রি ইলেকট্রন বা ফ্রি চার্জ ক্যারিয়ারের ব্যান্ড, ঠিক আছে? ফ্রি চার্জ ক্যারিয়ারের ব্যান্ড। তাহলে আমি তোমার দেখাই, আসো একটা সুপরিবাহী দেখাই। সুপরিবাহী, তো সুপরিবাহী বা কন্ডাক্টর এর ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার, এর ক্ষেত্রে এই যে ব্যান্ড, এনার্জির ব্যান্ড। তো দেখো এখানে আমরা নিব এনার্জি, মানে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলোর এনার্জির একটা ব্যান্ড, এরা একটা ব্যান্ড তৈরি করে, মানে ব্যবধি, ব্যান্ড মানে ব্যবধি, যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি কত থাকতে পারে। তো প্রথম কক্ষপথে লিখবা না আগে, প্রথম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি থাকতে পারে এই মান থেকে এই মানের মধ্যে, এইটুকু ব্যান্ডের মধ্যে থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন এনার্জি এই ব্যান্ডের মধ্যে থাকতে পারে। তৃতীয় কক্ষপথে এই ব্যান্ডের মধ্যে থাকতে পারে। এইভাবে লাস্টের যে কক্ষপথটা সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এর উপরে আরেকটা কক্ষপথ আছে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে, তার মানে এখনো কক্ষপথে আছে। আর ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে গেলে তখন সেই ইলেকট্রনের এনার্জিকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। সেই ইলেকট্রনের এনার্জিটাকে তখন আমরা কন্ডাকশন ব্যান্ড দিয়ে বোঝাই। তো আমি এখানে জাস্ট ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এই দুইটা আঁকতে চাই, জাস্ট এই দুইটা আঁকতে চাই। তাহলে ডট 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 ডট, এটা হচ্ছে এই যে ডট ডট ডট, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ আছে এখানে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ডট 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 দেওয়া লাগবে না। আর এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। দেখো এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড পরিবাহীর ক্ষেত্রে, সুপরিবাহীর ক্ষেত্রে ওভারল্যাপ করে গেছে, ওভারল্যাপ মানে এদের মধ্যে দুইটা এই ব্যান্ডের মধ্যে এনার্জির তেমন কোনো গ্যাপই নেই, এনার্জির তেমন কোনো গ্যাপই নেই, পরস্পরের সাথে ওভারল্যাপ করে গেছে। তাহলে ওভারল্যাপ করে গেলে দেখো যে ইলেকট্রনটা ধরো লাস্ট কক্ষপথে আছে, মানে ধরো কপারের কথা চিন্তা করো, কপারের লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা, তো এই ইলেকট্রনটা অলরেডি মুক্ত হয়ে ফ্রি ইলেকট্রনের যে এনার্জি হবে সেরকম এনার্জি গেইন করে আছে, ব্যাপারটা এরকম আর কি। বা সামান্য একটু, খুবই সামান্য একটু এনার্জি দিলেই ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। তাহলে যতক্ষণ সে ভ্যালেন্স ব্যান্ডে আছে ততক্ষণ ইভি, আর মুক্ত হয়ে গেলে তখন সেটার এনার্জি হচ্ছে ইসি। তাহলে তুমি দেখো কি ইলেকট্রন, ধরো এই যে ইলেকট্রন, এটা ভ্যালেন্স ব্যান্ডে আছে, এটা ভ্যালেন্স ব্যান্ডে আছে, এটা ভ্যালেন্স ব্যান্ডে আছে, এইটা কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি আছে, মানে দুইটার মধ্যেই পড়তেছে, এই যে দুইটার মধ্যে পড়তেছে। তাহলে তখন এই যে ইলেকট্রন এ তড়িৎ পরিবহনে অংশ নিবে, এই যে ইলেকট্রন এ তড়িৎ পরিবহনে অংশ নিবে। তাহলে আমরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাচ্ছি কিনা? পাচ্ছি। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাইলে সে তড়িৎ পরিবহনে অংশ নিবে। কি কথা বুঝছো? কন্ডাকশন ব্যান্ডে যদি আমি ইলেকট্রন পাই তাহলে সে তড়িৎ পরিবহনে অংশ নিবে। তাহলে এটার কথা একটু মাথায় রাখি। এবার আসো অর্ধপরিবাহী, এবার আসো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর মাঝে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে এনার্জির গ্যাপ আছে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে এনার্জির গ্যাপ আছে। এটা ই, এটা ই, এটা ই। দেখো এবার ডট 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 ডট, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। গ্যাপটা খুবই সামান্য, খুবই সামান্য গ্যাপ। এটা হচ্ছে ইসি, এই গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট বা তারও কম। এই গ্যাপটা হচ্ছে, এই যে গ্যাপটা, এই এনার্জির গ্যাপটা 1.1 ইলেকট্রোভোল্টেরও কম, এটা 1.1 ইলেকট্রোভোল্টেরও কম। হ্যাঁ, তাহলে এখান থেকে খুব সহজে ইলেকট্রন মুক্ত হয়ে, মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত হয়ে সে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে ঢুকে যাইতে পারে, সম্ভব। ঠিক আছে, একটু চেষ্টা করলে সম্ভব। এ অলরেডি বড় লোকস হয়ে বসে আছে, আর এ মনে করো যে মানে বড় লোকস চাইলেই হইতে পারে, ঠিক আছে, চাইলেই হইতে পারে বড় লোকস, মানে প্রকৃতপক্ষে একটু গরিব কিন্তু চাইলে বড় লোকস হইতে পারে, মানে মাঝে মাঝে চাই বড় লোকস হওয়ার ইচ্ছা পোষণ করে। তো তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়ে তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ ঘটায়। এইবার আসো দেখো, এইবার আমি একজনকে আঁকতেছি, এ হচ্ছে আমার মতো গরিব,
এটা হচ্ছে ই, এই হচ্ছে তার ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এটা। আর এরপরে অনেক 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 উপরে এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জির যে গ্যাপ, এই এনার্জির যে গ্যাপ, এই গ্যাপ হচ্ছে 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট এনার্জির গ্যাপ, বিশাল গ্যাপ। আমার মতো গরিবরে তুমি বিল গেটস বানাইতে পারবা বলো? আমি যে লেভেলের গরিব, এই যে অনেক 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 গরিব আমি, এখন আমার তুমি কোথায় পাঠাইতে চাও? কন্ডাকশন ব্যান্ড মানে বিল গেটসের দরজায় পাঠাইতে চাও? সম্ভব বলো? সম্ভব না। তাহলে এই যে 6 এবং 6 to 15 বিশাল এনার্জি গ্যাপ, যেটা তুলনায় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা খুব সামান্য ছিল। এই কারণে এই ইলেকট্রনকে ঠেলে আমি এখানে পাঠাতে পারছিলাম, এনার্জি দিয়ে ওখানে পাঠাতে পারছিলাম আগে, কিন্তু এবার আর পারবো না। তাহলে এই কারণে এই তড়িৎ পরিবারে অংশগ্রহণ করবে না। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে গরিব মানুষ, এই যে এটা গরিব মানুষ অত বড় লোকের পর্যায়ে যাইতে পারবে না, এই কারণে তড়িৎ পরিবারে অংশগ্রহণ করতে পারবে না। তো এটাই হচ্ছে ঘটনা। তাহলে এটা মাথায় রাখিও, এই যে ইনফরমেশনগুলো মাথায় রাখিও, এগুলো একটু বই থেকে দেখে নিও, এগুলো কিন্তু আসে এই অধ্যায় থেকে, ম্যাথ আসে না, এগুলো আসে, বুঝলাম? এবার আসো, আমরা এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহী, একেবারে স্থায়ীভাবে আমরা অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন পাইতে চাই, তো তার জন্য এন টাইপ অর্ধপরিবাহী লাগবে। তো এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, দেখো এন টাইপ মানে নেগেটিভ টাইপ। এন টাইপ অর্ধপরিবাহী পঞ্চযোজী মৌল মিশাইতে হবে, পঞ্চযোজী মৌল মিশাইতে হবে। পঞ্চযোজী মৌল ফসফরাস, ঠিক আছে, আমরা এখানে উদাহরণ হিসাবে ফসফরাস নিচ্ছি, ফসফরাস মিশাইতে হবে। তো ফসফরাস মিশাইলে লাভ কি দেখো, সিলিকন সিলিকন সিলিকন, দেখো এর মধ্যে আমি ভেজাল হিসাবে কিছু ফসফরাস মিশাবো, এখানে একটা ভেজাল মিশাবো, আর ধরো এখানে একটা ভেজাল মিশাবো। তো এই দুইটা হচ্ছে ভেজালের ফসফরাস। এবার ফসফরাস যখন প্রবেশ করবে তখন হাতে লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন নিয়ে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো 4টা আগে শেয়ার করুক, 4টা করে শেয়ার করুক, এই যে শেয়ার করে নিল। এই যে 4টা করে শেয়ার করে নিল। এই ফসফরাস আরো একটা বেশি ইলেকট্রন রেখে দিছে, এই ফসফরাসে আরো একটা বেশি ইলেকট্রন রেখে দিছে। তো এই ইলেকট্রন তখন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিলে দেখো এটা ফসফরাসের ইলেকট্রন ছিল, ও তার ইলেকট্রনটা ছেড়ে দিল, ছেড়ে দিলে এটা ফসফরাস আয়ন হয়ে গেল। ইলেকট্রন ছেড়ে দিলে যে ইলেকট্রন ছেড়ে দেয় সে কি আয়নে পরিণত হয়? পি প্লাস, ফসফরাস প্লাস আয়নে পরিণত হবে, ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এই ইলেকট্রন তখন সে ছেড়ে দিবে, মুক্ত হয়ে যাবে। তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে এটা প্লাস আয়নে পরিণত হয়ে যাবে, প্লাস আয়নে। কি কথা বুঝছো? প্লাস আয়নে পরিণত হয়ে থাকবে। এইবার দেখো এইগুলা কিন্তু ইলেকট্রন কিন্তু চার্জ ক্যারিয়ার, বাট এই ফসফরাস আয়ন এগুলো কিন্তু চার্জ, কারণ ওরা মুভ করতে পারে না। এই ইলেকট্রন দৌড়ায় এখানে চলে আসতে পারবে, এই ইলেকট্রন দৌড়ায় এখানে চলে যেতে পারবে, কিন্তু এই ফসফরাস দৌড়ায় এখানে আসতে পারবে না, এই ফসফরাস দৌড়ায় এখানে যাইতে পারবে না। তাহলে ফসফরাস কিন্তু মুভ করতে পারবে না। তাহলে মাথায় রাখিও কথাটা। তাহলে ফসফরাস কি? ফসফরাস হচ্ছে চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার। এবার বলো তো এইটা নিউট্রাল নাকি নিউট্রাল না? ঠিক আছে, তড়িৎগ্রস্ততার ভিত্তিতে, তড়িৎগ্রস্ততার ভিত্তিতে এটা নিউট্রাল নাকি নিউট্রাল না, বা কোনো চার্জে চার্জিত ভিত্তিতে, ভিত্তিতে এটা নিউট্রাল মানে তড়িৎ নিরপেক্ষ, নিউট্রাল, বুঝলা? আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। বাট অনেকে বলতে ভাই এই যে 2টা ফ্রি ইলেকট্রন আছে তাও সেটা আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। ফ্রি ইলেকট্রন কি? মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এইবার আমি একটু বলি যে কেমনে তড়িৎ নিরপেক্ষ, ভালো করে খেয়াল করো। এই হিসাবটা তোমাদের লেখার দরকার নেই, হিসাবটা তোমাদের দেখার দরকার নেই। দেখো এই যে সিলিকনের ক্রিস্টাল, এই সিলিকনের ক্রিস্টালে চিন্তা করে দেখো, এখান থেকে একটা মানে আগে যখন আমরা সিলিকনের ক্রিস্টাল দেখলাম, সেই সিলিকনের এই যে দেখলাম যে বন্ধনগুলো খুবই দুর্বল বন্ধন, এই বন্ধনগুলো ভাঙে। তো এখান থেকে মনে করো একটা ইলেকট্রন মুক্ত হয়ে আসছে, এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে আসছে। এই তাহলে বলো তো এখানে কয়টা ইলেকট্রন আর কয়টা হোল দেখা যাচ্ছে? এখানে একটা ইলেকট্রন একটা হোল। আমার চিত্র আঁকানো যে দেখা একটা ইলেকট্রন একটা হোল। এখন অনেকে ভাবে কি ভাই এন টাইপ মানে তো নেগেটিভ টাইপ, মানে ইলেকট্রন বেশি আছে, তার তো কোনো হোল থাকবে না। কথাটা মিথ্যা।
এটা এন টাইপ চার্জ ক্যারিয়ার, এন টাইপ অর্ধপরিবাহী হলেও এর দুই ধরনের চার্জ ক্যারিয়ারই থাকে, এর দুই ধরনের চার্জ ক্যারিয়ারই থাকে, দুই ধরনের চার্জ ক্যারিয়ার। এখানে হোল একটা, ইলেকট্রন একটা, তাহলে দুইটাই কিন্তু আছে। এইবার আসো, আমি যদি চার্জ ক্যারিয়ার হিসাব করি, ধরো পজিটিভ চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার যদি হিসাব করি, তাহলে তুমি দেখো তো পজিটিভ চার্জ ক্যারিয়ার কয়টা? একটা, হোল, তাহলে ওয়ান হোল, ঠিক আছে। আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এটা কয়টা দেখো তো? একটা। আর এর জন্য দুইটা, একটা দুইটা, তাহলে টোটাল তিনটা ইলেকট্রন, আমাদের চিত্র আঁকা অনুযায়ী, ঠিক আছে, তিনটা ইলেকট্রন। এখন অনেকে বলতে ভাই এই যে পি প্লাস আর পি প্লাস, ভাই ওরা পি প্লাস আয়ন, এরা পি প্লাস আয়ন, ওরা চার্জ ক্যারিয়ার না। তাহলে এইখানে তুমি দেখো তো নাম্বার মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? এর কিন্তু দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, নেগেটিভ এবং পজিটিভ, দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, বাট মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? নেগেটিভ টাইপ, অর্থাৎ ইলেকট্রন। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মেজরিটি। তাহলে নাম্বার অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোল, তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। সুতরাং এটা হচ্ছে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী, অর্থাৎ এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ। এই কারণে এরে বলা হয়েছে এন টাইপ অর্ধপরিবাহী, বুঝলা? এই কারণে এরে বলা হয়েছে এন টাইপ অর্ধপরিবাহী। বাট তড়িৎগ্রস্ততার দিক থেকে এ কিন্তু নিউট্রাল। কিভাবে তড়িৎগ্রস্ততার দিক থেকে এটা নিউট্রাল কিভাবে? আসলে আমরা চার্জের হিসাব করবো এবার। তো এটা তো চার্জ ক্যারিয়ার হিসাব করলাম, এবার চার্জ, পজিটিভ চার্জ, ধরো পজিটিভ চার্জ হচ্ছে এই যে একটা হোল, তারপরে একটা পি প্লাস, এই একটা পি প্লাস, তাহলে টোটাল কয়টা? একটা দুইটা তিনটা, চার্জ নট চার্জ ক্যারিয়ার, আমি চার্জের হিসাব করতেছি এখন। তাহলে 3 ইন্টু প্লাস 3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কোত্থেকে আসলো? এ একটার জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, পি প্লাসের জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, পি প্লাসের জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। আর নেগেটিভ চার্জ কয়টা আছে? ইলেকট্রন কয়টা আছে? একটা দুইটা তিনটা, তাহলে -3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে দেখো তো টোটাল চার্জ কত? টোটাল চার্জ 0, তাহলে কি নিউট্রাল না? বুঝলা? চার্জ আর চার্জ ক্যারিয়ারের ব্যাপারটা বুঝবা, তাহলে হিসাব পানির মতো সহজ। চার্জ আর চার্জ ক্যারিয়ার হিসাবটা বুঝবা, তাহলে হিসাব পানির মতো সহজ। তার মানে এরা দুইজনই কিন্তু কাহিনী করে দিছে, এরা দুইজন চার্জের হিসাবের মধ্যে ঢুকছে, বাট এরা দুইজন চার্জ ক্যারিয়ার না, এই কারণে চার্জ ক্যারিয়ারের হিসাবে ঢোকে নাই। তাহলে আমি যদি বলি এটা কি ধরনের অর্ধপরিবাহী, তুমি বলবা এন টাইপ। কেন? তার নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল। আর যদি বলি ইলেকট্রিক্যালি এটা কি পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ নাকি নিউট্রাল, বুঝলা? তাহলে সেম একইভাবে পি টাইপ অর্ধপরিবাহী, সেম একইভাবে পি টাইপ অর্ধপরিবাহী বলো পি টাইপ অর্ধপরিবাহী কি হবে? কি মিশাবো? ত্রিযোজী মৌল মিশাবো। তাহলে ত্রিযোজী মৌল কি? অ্যালুমিনিয়াম, এগুলা। তাহলে সেম একইভাবে আমি জাস্ট চিত্রটাকে একটু এঁকে দিই। সিলিকন, সেবার অ্যালুমিনিয়ামের সাথে বন্ড গঠন করবে। অ্যালুমিনিয়াম, ওকে। 1 2 3, দেখো অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন, একটা হাত ফাঁকা, এভাবে পড়ে থাকবে। এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো তো হোল কয়টা আছে, ফাঁকা ভ্যাকান্ট কয়টা আছে? এই একটা আর এই একটা, দুইটা। তাহলে এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল বা ভ্যাকান্ট, তাহলে এর মেজরিটি চার্জ ক্যারিয়ার নাম্বার অফ হোল, দেখো এটা কিন্তু ডিটেলস দেখাইলাম না। নাম্বার অফ হোল ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন। অনেকে বলতে ভাই এর ইলেকট্রন আছে কিনা? হ্যাঁ, ফ্রি চার্জ ক্যারিয়ার ইলেকট্রনও কিন্তু ইলেকট্রন আছে। ওই যে কিভাবে, এখান থেকে একটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। এখান থেকে একটা বন্ড ভেঙে, ধরো একটা বন্ড ভেঙে গেছে,
একটা বন্ড ভেঙে একটা ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসছে, এই যেখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসছে। তাহলে এই যে এই একটা ইলেকট্রন, তার জন্য একটা হোল। তাহলে নাম্বার অফ হোল 1 2 3টা, বাট নাম্বার অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন একটা। তাহলে নাম্বার অফ হোল ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন। তাহলে যেহেতু নাম্বার অফ হোল বেশি, নাম্বার অফ ইলেকট্রন কম, তো নাম্বার অফ হোল হচ্ছে পজিটিভ টাইপ। তাহলে পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, তাহলে এটা এই কারণে এটার নাম হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী, এটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, বুঝতে পারছো? এটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। এবার নেক্সট, এর যদি চার্জ হিসাব করি, চার্জ এটাও কিন্তু নিউট্রাল। নিউট্রাল, ঠিক আছে, মাথায় রাখো। নিউট্রাল হিসাবটা দেখালাম না, ওই একই রকম আগের হিসাবই, এটা দেখালাম না, হিসাবটা তোমার লাগবে না, জাস্ট জেনে রাখবা। এইবার আসো মূল পড়ায়, এখন আমরা প্রবেশ করতেছি আসলে। এইবার আমরা কি করব, পিএন জাংশন ডায়োড তৈরি করব। তাহলে পিএন জাংশন ডায়োড, পি এন জাংশন, তাহলে একটা পি টাইপ একটা এন টাইপকে দিয়ে একটা জাংশন তৈরি করব। তাহলে পিএন জাংশন ডায়োডের দুই ধরনের আছে বায়াসিং, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এবং একটা হচ্ছে রিভার্স বায়াসিং। তো প্রথমে আসো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস বাংলায় বললে কি বলে? সম্মুখী ঝোঁক। বাংলায় বললে বলে সম্মুখী ঝোঁক। ওকে, সম্মুখী ঝোঁক। তো কি নিয়ম দেখো, একটু বোঝো ভালো করে। নিয়ম হচ্ছে যার সাথে যা তার সাথে তা, তাহলে এটা হবে সম্মুখী ঝোঁক। যার সাথে যা তার সাথে তা। দেখো আমরা কি করব, এরকম একটা সিলিকনের পাত নিব, নিয়ে অর্ধেক অর্ধেক করে ডোপিং করব। পি টাইপ ডোপিং, এন টাইপ ডোপিং, ডোপিং করব। পি টাইপ ডোপিং আর এন টাইপ ডোপিং করব। ডোপিং করার পরে একটা ব্যাটারি যুক্ত করব, একটা ব্যাটারি যুক্ত করব এভাবে। এবার এই পি টাইপ মানে কি পজিটিভ টাইপ, তার সাথে লাগাবো ব্যাটারি পজিটিভ টার্মিনাল। আর নেগেটিভ টাইপ এন টাইপ, তার সাথে লাগাবো ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। এই যে ব্যাটারি লাগালাম। এবার কি হবে, এবার না ইলেকট্রন ফ্লো হবে। এবার এর মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো হবে, এভাবে ইলেকট্রন ফ্লো হতে থাকবে। এভাবে তড়িৎ প্রবাহ, মানে ইলেকট্রন যদি ফ্লো হয় মাইনাস থেকে যদি প্লাসের দিকে যায় সম্মুখী ঝোঁকে, কিভাবে যাবে এখানকার মেকানিজম কিন্তু বিশাল আলোচনা, ওটাতে আমরা যাব না এখন। তাহলে এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এখান থেকে ইলেকট্রন যাবে গিয়ে এভাবে ঘুরবে সম্মুখী বায়াস, ঠিক আছে, সম্মুখী বায়াসে যাবে। তাহলে তখন কিন্তু আমি একটা তড়িৎ পরিবহন পাবো এর মধ্য দিয়ে। হ্যাঁ, এর মধ্য দিয়ে একটা তড়িৎ পরিবহন পাবো। তড়িৎ পরিবহনটা হবে পি থেকে এন এর দিকে, ভালো করে বুঝবা এখন যা লিখতেছি। তড়িৎ পরিবহন হবে পি থেকে এন এর দিকে, তড়িৎ পরিবহন কারেন্ট আই। আর ইলেকট্রন পরিবহন হবে এন থেকে পি এর দিকে, ইলেকট্রন পরিবহন হবে এন থেকে পি এর দিকে। ওকে, এবার এই পিএন জাংশন ডায়োডকে আর আমরা এইভাবে আঁকি না। নর্মালি আমরা কি করি, এই পিএন জাংশন ডায়োডটাকে আমরা এইভাবে আঁকি। এটা হচ্ছে ডায়োড সিম্বল, ভালো করে বোঝো। ডায়োড সিম্বল হচ্ছে এইটা, কারেন্টের ডিরেকশন অনুযায়ী ডায়োডের সিম্বল হয়। আই হচ্ছে কারেন্টের ডিরেকশন, এইদিকে কারেন্টের ডিরেকশন, তাহলে কারেন্টের ডিরেকশন অনুযায়ী ডায়োডের সিম্বল হয়। এই যে কারেন্টের ডিরেকশন, এই অনুযায়ী ডায়োডের সিম্বল হয়। এই এটা হচ্ছে এন টাইপ। এন টাইপের এখানে একটা দাগ দিয়ে দিব, এন প্রান্তে একটা দাগ দিব। মানে কিভাবে বুঝবো কোনটা এন প্রান্ত আর কোনটা পি প্রান্ত? দাগ দেখে বুঝবো ওটা এন প্রান্ত, দাগ দেখে বুঝবো এটা এন প্রান্ত। ওকে, আর এই পাশে হচ্ছে পি প্রান্ত, তাহলে এটা পি প্রান্ত আর এটা এন প্রান্ত। ওকে ওকে ওকে, তাহলে এইভাবে আমরা চিনবো। তাহলে যদি ফরওয়ার্ড বায়াসে যুক্ত করি, তাহলে পি প্রান্তের সাথে লাগাবো প্লাস, যার সাথে যা তার সাথে তাই, আর এন প্রান্তে লাগাবো মাইনাস। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবার এই ফরওয়ার্ড বায়াসে ডায়োড কি হিসাবে কাজ করে? ডায়োড কি হিসাবে, ফরওয়ার্ড বায়াসে ডায়োড কি হিসাবে কাজ করে? তো কি ধরনের ডায়োড? যদি বলি সিলিকন ডায়োড, ভালো করে শোনো, সিলিকন ডায়োড সে 0.7 ভোল্ট ড্রপ সোর্স হিসাবে কাজ করে। তাহলে তুমি যখন ম্যাথ করবা, ডায়োডের কোনো ম্যাথ আসলে, তখন তুমি কি করবা, এই ডায়োডটাকে এখান থেকে মুছে ফেলবা। মুছে ফেলে ওইখানে একটা ব্যাটারি বসাই দিবা। কিভাবে? পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ, ঠিক ওইভাবেই যে তুমি কি করবা, এই ডায়োডের এই জায়গাটা মুছে ফেলবা। মুছে ফেলে এখানে এই যে পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ, এরকম একটা ব্যাটারি বসাই দিবা। যদি সিলিকন ডায়োড বলে 0.7 ভোল্ট। ওকে, যদি জার্মেনিয়াম ডায়োড বলে, জার্মেনিয়াম, তাহলে সেখানে বসাবা 0.3 ভোল্ট। আর যদি বলে আইডিয়াল ডায়োড, আইডিয়াল, তাহলে তুমি কি করবা, এটা শর্ট সার্কিট করে ফেলবা, এইভাবে শর্ট সার্কিট করে ফেলবা। আইডিয়াল, আসলে আইডিয়াল ডায়োড বলে কিছু হয় না, যেমন আইডিয়াল গ্যাস বলে কিছু হয় না, ঠিক তেমনি আইডিয়াল ডায়োড বলে কিছু হয় না। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে শর্ট সার্কিট। এর ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ 0, যদি আইডিয়াল ডায়োড বলে।
কিছু বলে দেওয়া না থাকলে আমরা কি ধরবো? কিছু বলে দেওয়া না থাকলে আমরা আইডিয়াল ডায়োড ধরে ম্যাথ করব। কিছু বলে দেওয়া না থাকলে আমরা আইডিয়াল ডায়োড ধরেই ম্যাথ করব, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসো বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। রিভার্স বায়াস। তো বিমুখী ঝোঁক কেমন হবে? বিমুখী ঝোঁক হচ্ছে উল্টা লাগালে, যার সাথে যা তার সাথে তা না লাগালে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তা আমি পি এর সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল না নেগেটিভ টার্মিনাল লাগালাম, আর এন এর সাথে লাগালাম পজিটিভ টার্মিনাল, মানে উল্টা করে লাগালাম এই। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ টাইপ, নেগেটিভ বলতেছি, এটা হচ্ছে বিমুখী ঝোঁক বা রিভার্স টাইপ বায়াসিং। তাহলে মাইনাস প্লাস, এতে কি হবে? এতে ডিপ্লেশন লেয়ারটা বড় হবে। এখানে একটা ডিপ্লেশন লেয়ার থাকে না, এখানে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, এই যে ডিপ্লেশন লেয়ার, এই ডিপ্লেশন লেয়ারটা বড় হবে। কোনো তড়িৎ পরিবহন তো হবেই না, আয়ের মান হবে অতি 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 সামান্য, খুবই সামান্য। ঠিক আছে, খুবই সামান্য, টেন্স টু জিরো আর কি। আয়ের মানটা টেন্স টু জিরো, মানে তড়িৎ পরিবহন হবে না বললেই বলবে। চলো যাই, এবার আসো এইখানে এই ডায়োডটাকে আমরা যখন রিভার্স বায়াসে আঁকবো তখন কিভাবে আঁকবো? এই হচ্ছে ডায়োডটা, এই। তাহলে ডায়োডটা এটা এই যে পি প্রান্ত আর এটা এন প্রান্ত। তাহলে পি প্রান্ত থাকবে ব্যাটারির মাইনাসের সাথে, এন প্রান্ত থাকবে প্লাসের সাথে, উল্টা আর কি। ঠিক আছে, উল্টা। এখন আমরা যদি দেখি সার্কিটে ডায়োড আছে, তখন কি করব? তখন যে ডায়োডই থাকুক, আইডিয়াল ডায়োড, তারপরে আইডিয়াল ডায়োড থাকুক, তারপরে সিলিকন ডায়োড থাকুক, জার্মেনিয়াম ডায়োড থাকুক, যে ধরনের ডায়োডই থাকুক না কেন, যে ধরনের ডায়োডই থাকুক না কেন, আমরা কি করব? ওপেন সার্কিট করে দেব। কারণ কোনো কারেন্ট যে ফ্লো হবে না, এই কারণে ওপেন I0, এটা মাথায় রাখবা। তাহলে আমরা যদি দেখি ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে সিলিকনের এই অবস্থা, জার্মেনিয়ামের এই অবস্থা, আইডিয়াল ডায়োডের এই অবস্থা। আর যদি দেখি রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াস হচ্ছে এই অবস্থা। তো রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস বুঝবো কেমনে? বোঝার উপায় হচ্ছে যার সাথে যা তার সাথে তাই। পি এর সাথে উচ্চ, এন এর সাথে নিম্ন থাকলে ফরওয়ার্ড বায়াস। পি এর সাথে উচ্চ, এন এর সাথে নিম্ন থাকলে ফরওয়ার্ড বায়াস। আর যদি উল্টা থাকে তাহলে রিভার্স বায়াস। দেখো পি এর সাথে, এই যে পি এর সাথে উচ্চ, এন এর সাথে নিম্ন থাকতে হবে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। আর যদি উল্টা থাকে তাহলে এটা রিভার্স বায়াস। ওকে, তাহলে এবার চলো, এবার তুমি প্র্যাকটিস করবা, এগুলো আমাদের এখন পরীক্ষা আসবে। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ forward bias and which one is reverse bias। কোনটা ফরওয়ার্ড বায়াস এবং কোনটা রিভার্স বায়াস খুঁজে বের করতে হবে। আসলে আমি কয়েকটা চিত্র এঁকে দিচ্ছি। 5 ভোল্ট একটা ডায়োড, একটা ছোট্ট অতি অল্প রোধ, আর একটা গ্রাউন্ড মানে 0 ভোল্ট আর কি, হ্যাঁ বুঝবো। তারপরে ডায়োড -3 ভোল্ট +5 ভোল্ট। -2 ভোল্ট -3 ভোল্ট। পাঁচ ভোল্ট। দুই ভোল্ট। এখান থেকে কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স খুঁজে বের করতে হবে। খুবই সহজ জিনিস, তোলো দ্রুত তোলো। তোলা হয়ে গেলে বলিও। এবার আসো দেখো, যদি এরকম হয় তাহলে ফরওয়ার্ড বায়াস, ভালো করে বুঝবা। পি এন, উচ্চ বিভব তার তুলনায় নিম্ন বিভব, তাহলে ফরওয়ার্ড বায়াস। আর যদি উল্টা হয় পি এন, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব,
তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। তো আসো দেখো বোর্ডে দেখো, এটা +5 ভোল্ট 0, +5 ভোল্ট 0। বলো তো 0 বেশি না +5 ভোল্ট বেশি? বলো তো বলো তো, +5 ভোল্ট আর 0 কোনটা বেশি? +5 বেশি, তাহলে উচ্চ এটা, আর এটা নিম্ন। তাহলে উচ্চ থেকে নিম্ন, দেখো ঠিকই আছে, দেখো উচ্চ থেকে নিম্ন কারেন্ট যাবে, এই দেখো তীর চিহ্ন বলে দিবে কারেন্ট যাবে। যখনই দেখবা তীর চিহ্নের সাথে মিলে যাচ্ছে, তার মানে তুমি শিওর এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ওকে ডান। এবার এটা 5 ভোল্ট -3 ভোল্ট, তাহলে 5 ভোল্ট তো উচ্চ ঠিকই আছে, আর -3 তো 5-এর তুলনায় নিম্ন, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস, নিম্ন। তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস, কারেন্ট এই যে 5 ভোল্ট থেকে 3 ভোল্টের দিকে যাবে, -3-এর দিকে যাবে। -2 -3 দুই পাশেই মাইনাস, কোনটা বেশি মাইনাস বলো? কোনটা বেশি মাইনাস? এটা বেশি মাইনাস, এইটা বেশি মাইনাস, তাহলে এটা নিম্ন। দুটোই তো মাইনাস, কিন্তু কোনটা বেশি মাইনাস? এটা বেশি মাইনাস, তাহলে ও নিম্ন, আর এটা উচ্চ, তার তুলনায় উচ্চ। মানে -3-এর তুলনায় তো -2 বেশি নাকি? তাহলে এটাও ভাই ফরওয়ার্ড বায়াস। যারা বলছো রিভার্স বায়াস তাদের কিন্তু হয়নি। ওকে, এবার আসো এইটা, এটা গ্রাউন্ড 0 ভোল্ট, আর এটা ভাই 5 ভোল্ট। তাহলে এটা 0 ভোল্ট, এটা 5 ভোল্ট, কোনটা বেশি? এটা বেশি, তাহলে তো এটা উচ্চ, আর তার তুলনায় এটা নিম্ন, তাহলে তো এটা রিভার্স বায়াস। কোনো কারেন্ট যাবে না? কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না, কারণ কারেন্ট তো আর নিম্ন থেকে উচ্চতে যায় না, এটা তো মিথ্যা কথা, তো এটা হবে না। তো নিম্ন থেকে উচ্চ না, উচ্চ থেকে নিম্ন যাবে। অনেকে বলতে ভাই এই দিক দিয়ে কারেন্ট যাবে, আরে রিভার্স বায়াস আছে, এই দেখো দেওয়াল বাধা, এটা দেখে বুঝবা বাধা। তাহলে এই দিক দিয়ে কারেন্ট আসার চাইছিল কিন্তু বাধা পাইছে আর আসতে পারে নাই, তাহলে রিভার্স বায়াস দেখে বুঝে যাবা। এবার আসো 0 ভোল্ট, 0 ভোল্ট -3, 0 বড় না -3 বড়? 0 বড় না -3 বড়? 0 বড়, 0 বড় আর -3 ছোট, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস। এটা উচ্চ বিভব, তার তুলনায় -3 নিম্ন বিভব, তার তুলনায় -3 নিম্ন বিভব। কি ক্লিয়ার? এবারে সেটা 5 ভোল্ট, এটা 2 ভোল্ট, তো 5 উচ্চ, তার তুলনায় 2 নিম্ন, +2 নিম্ন, দুটোই প্লাস, কিন্তু এটা বেশি প্লাস, এটা কম প্লাস। তাহলে এটা উচ্চ, তার তুলনায় এটা নিম্ন, তাহলে এটা কি বায়াস? এই দিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। বলো তো সবাই বুঝছো কিনা? এটা এমসিকিউতে 4টা চিত্র দেওয়া থাকবে, দিয়ে বলবে নিচের কোনটি ফরওয়ার্ড বায়াস অথবা নিচের কোনটি রিভার্স বায়াস, ফাইন্ড আউট করো। তো তুমি খুঁজে বের করে ফেলবা কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স। ওকে, এবার আসো, প্রশ্ন হচ্ছে কি হবে? একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট দিয়ে তোমাকে বলতেছে কি হবে। এটা 12 ভোল্ট, এটা R1, এটা R2, এটা D1, এটা D2, কি হবে? প্রশ্ন হচ্ছে কি হবে। প্রশ্ন কি বলছে? প্রশ্ন হচ্ছে কি হবে। অপশন দেওয়া আছে যে D1 ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস, কোনো কারেন্ট ফ্লো হবে না। D1 ফরওয়ার্ড বায়াস, D2 ফরওয়ার্ড বায়াস, কারেন্ট ফ্লো হবে। তারপর D1 ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস, R1 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এরকম অনেকগুলো অপশন আছে। তো দেখো তো কি হবে। আসো তো, এটা 12 ভোল্ট, এটা 0, তাহলে 12 উচ্চ, এই পাশে উচ্চ আর এই পাশে নিম্ন, এই পাশে নিম্ন। তাহলে দেখো উচ্চ নিম্ন, উচ্চ নিম্ন, তাহলে এটা উচ্চ, তার এই পাশে নিম্ন, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। বোঝো ভালো করে, দুটো আছে, এটা উচ্চ এটা নিম্ন। তাহলে তুমি চিন্তা করবে এই ডায়োডের এই পাশে উচ্চ, এই পাশে নিম্ন, এই পাশে উচ্চ, এই পাশে নিম্ন, উচ্চ থেকে নিম্নের দিকে কারেন্ট যাবে, মিলে গেছে, মিলে গেলে ফরওয়ার্ড বায়াস। বুঝলা কিনা? তাহলে এবার আসে এই ডায়োডের এই পাশে নিম্ন, তাহলে এদিকে উচ্চ, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ, উচ্চ থেকে কারেন্ট যাবে, মেলেনি, তাহলে এটা রিভার্স বায়াস, তাহলে এটা রিভার্স বায়াস। বুঝলা কি না? বুঝতে পারছো? বলো। হ্যাঁ, তাহলে এবার কি হবে? একটা ফরওয়ার্ড একটা রিভার্স, একটা ফরওয়ার্ড একটা রিভার্স। তাহলে যেখানে ফরওয়ার্ড, যেটা ফরওয়ার্ড সেটা তো কিছু বলে দেওয়া নেই, তার মানে শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। আর যেটা রিভার্স সে খুলে বাদ, সে তারে সার্কিট থেকে তুলে ফেলে দিবা, তারে সার্কিট থেকে তুলে একটা আসার দিয়ে ফেলে দিবা, ওর সার্কিটে থাকা না থাকা সমান কথা। এই হচ্ছে সার্কিট। তাহলে দেখো তো সার্কিট কি সম্পূর্ণ হয়েছে? বলো, এই সার্কিটটা কি সম্পূর্ণ হয়েছে?
অনেকে বলছে ভাই এখানেই তো সার্কিট সম্পূর্ণ হয়নি, এটা কিন্তু ভুল। এখানে কিন্তু সার্কিট সম্পূর্ণ হয়েছে, ভালো করে বুঝবা। এই যে 12 ভোল্ট আছে না, এই 12 ভোল্ট আছে মানে কেমনে আছে জানো, প্লাস 12 ভোল্ট, এই ব্যাটারির প্লাসটা ওর সাথে যুক্ত আর এই মাইনাসটা দিয়ে এই গ্রাউন্ড সাথে কানেক্ট করা। এটা তোমার বলে দিবে না, এটা অলিখিত চুক্তি, ঠিক আছে, এটা কিন্তু বলে দিবে না। বাট এই যে এটার সাথে বুঝলাম, এটার সাথে গ্রাউন্ড করা, এই যে এটার সাথে এই যে গ্রাউন্ড করা, বুঝলাম। তাহলে এখানে তো ওপেন হয়ে আছে, এটা তো ওপেন, কারণ এটা রিভার্স ব্যাস। তাহলে কি হবে, হবে হচ্ছে এক ডায়োড 1 এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, ডায়োড 2 এটা রিভার্স বায়াসে, এবং নো কারেন্ট, কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কি ওপেন সার্কিট হয়ে আছে, ঠিক আছে। একটা শর্ট হলে কারেন্ট ফ্লো হইতো, তাহলে কি হবে, এটা হবে যে কোনো রোধের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না। কি কথা বুঝছো, মাথায় রাখিও, এর সাথে কিন্তু এর একটা অলিখিত চুক্তি আছে। অনেকে বলতে পারে ভাই এটা প্লাস কেন নিলেন, এই যে প্লাস 12 তাই প্লাস নিলাম, প্লাসই এর সাথে যুক্ত, যা লেখা থাকবে তাই ওর সাথে যুক্ত, তাহলে বাকিটা মাইনাস, এই যে এটা মাইনাস। ওকে, বলো বুঝতে পারছো? ওকে গুড। এবার তোমরা কারেন্টের মান বের করে দেবে। আসলে একটা ডায়োডের ম্যাথ করব। একটা ডায়োড, এটা সিলিকন ডায়োড, এটা জার্মেনিয়াম ডায়োড, এটা 2K, এটা 3K, এটা 10 ভোল্ট। তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? কে মানে কি জানো, কিলো ওহম। কে মানে কিলো ওহম। আমরা কি কিলো ওহমকে ভাঙাবো কিনা সার্কিট সলভ করার সময়? দরকার নেই, কিলো ওহমকে ভাঙানোর কোনো দরকার নেই, কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে আসবে। এটা ভোল্টে আছে, দেখো আমি তোমার একটু বুঝাই। ভোল্ট, ভোল্ট, এই ভোল্ট হচ্ছে, ভোল্ট, ভোল্ট হচ্ছে আই এবং আর এর গুণফল, ভি ইকুয়াল টু আই আর। আই হচ্ছে অ্যাম্পিয়ার, আর হচ্ছে ওহম, তাহলে ভোল্ট হচ্ছে ভোল্ট। এবার আয়ের জায়গায় যদি মিলি অ্যাম্পিয়ার নিই, তাহলে কে এর জায়গায় নিতে হবে কিলো ওহম। তাহলে মিলি অ্যাম্পিয়ারের সাথে কিলো ওহম গুণ হলে ভোল্টই হয়। কেন? কারণ 10⁻³ অ্যাম্পিয়ার, আর কিলো মানে 10⁻³ ওহম, এটা এটা কাটাকাটি, তাহলে এ ওহম। কি ক্লিয়ার? মাথায় রাখবা। তাহলে আমি যদি সার্কিটে কিলো ওহম দিয়ে ম্যাথ করি কোনো সমস্যা নেই, ভোল্ট ভোল্টে রাখবো, ভোল্ট ভোল্টে রাখবো, রোধগুলো যদি কিলো ওহমে হয়, কারেন্টগুলো হবে মিলি অ্যাম্পিয়ারে, শেষ। তাহলে এবার দেখো কি বলছিলাম, একটা অলিখিত চুক্তি আছে, এই যে এর সাথে এর একটা অলিখিত চুক্তি আছে। দেখো এটা সার্কিট, আমি একটু আলাদা করে আঁকি, ঠিক আছে। তোমার এতবার না আঁকলেও চলবে, তুমি দেখে উত্তর বলে দিতে পারলে সেটাই সবচেয়ে ভালো, দেখে উত্তর বলে দিতে পারলে সেটাই সবচেয়ে ভালো। এই যে 10 ভোল্ট প্লাস 10, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, 10 ভোল্ট, এটার সাথে এই বিন্দু যুক্ত, এই বিন্দু যুক্ত। তাহলে এবার দেখো কি কি ব্যাসে আছে দেখি একটু, এটা 10 ভোল্ট উচ্চ বিভব, এটা গ্রাউন্ড নিম্ন বিভব, তাহলে এইটার এটা দুইটা একই রকম ভাবে আছে। শোনো, দুইটা ডায়োড যদি একই রকম ভাবে থাকবে, তাহলে তাদের দুইটার বায়াসিংও একই হবে। একইভাবে থাকলে বায়াসিংও একই রকম হবে, বা একইভাবে যদি থাকে তাহলে বায়াসিংও একই রকম হবে। তাহলে এই যে ডায়োডটা, এই ডায়োডটা যে বায়াসিংয়ে আছে, এই ডায়োডটা সেই একই বায়াসিংয়ে আছে। এবার কথা হচ্ছে ফরওয়ার্ড, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? উত্তর হচ্ছে ফরওয়ার্ড বায়াস। দেখো এটা প্লাস উচ্চ বিভব, এটা নিম্ন বিভব মানে 0, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস, দুইটাই কি ফরওয়ার্ড বায়াস, দুইটাই ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস থাকলে সিলিকন মুছে যাবে। দেখো আমি আলাদা করে আঁকতেছি, বাট তুমি এত কিছু আঁকবা না। 10 ভোল্ট, এটা মুছে যাবে, এটা মুছে এখানে আসবে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। এটা 2K জার্মেনিয়াম, 0.3 ভোল্ট, এটা 3K। তাহলে এরকম একটা লুপ ঘোরাও। চলো তরিতে শিখাইছিলাম না লুপ ঘোরানো? লুপ না ঘুরাও করা যাবে, ভি ইকুয়াল টু আয়ার দিয়েও করা যাবে, কিন্তু লুপ ঘুরাও, কারণ লুপ ঘুরানো সহজ। এভাবে এসে -10, দেখো -10 কারেন্ট নিলাম আই, তাহলে -10 প্লাস 0.7, তারপরে 2I, 2000 নিব কিনা, না কোনো দরকার নেই, কিলো আমি কিলোতে নিব, কারেন্ট মিলিতে আসবে, প্লাস 0.3 প্লাস 3I, এটা ইকুয়াল টু 0। তাহলে 5I, ভাই 5I এটা ইকুয়াল টু 10 - 1 9, তাহলে I ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 5, এত মিলি অ্যাম্পিয়ার। বলা হয়েছে কিনা? এত মিলি অ্যাম্পিয়ার, বুঝতে পারছো?
দুইটা ফরওয়ার্ডে কেন, আবার দুইটা ফরওয়ার্ডে কেন বলতেছি দেখো তো ভাই, এই হচ্ছে সিলিকন ডায়োড প্রথমটা, এর এই পাশে কি প্লাস 10 ভোল্ট, ঠিক আছে, এখানে রোধ আছে সবকিছু আছে, এইটা হচ্ছে দ্বিতীয়টা, আর এই পাশে কি গ্রাউন্ড। তাহলে তুমি বলো এর ডান পাশে কি গ্রাউন্ড মানে নিম্ন, আর এই পাশে কি উচ্চ 10, তাহলে এই ফরওয়ার্ড বায়াস না? একেবারে লাস্টে দেখবা একেবারে ফার্স্টে দেখবা, ঠিক আছে, একেবারে লাস্টে দেখবা একেবারে ফার্স্টে দেখবা। তাহলে এর একেবারে লাস্টে 0, এর একেবারে ফার্স্টে 10, কি ক্লিয়ার? এইবার আসো, এইবার আসো, এটা কি ব্যাস আছে, এই পাশে 0 আর এই পাশে 10, তাহলে এটাও তো ফরওয়ার্ড ব্যাস, উচ্চ বিভব নিম্ন বিভব ব্যাস, বুঝলা? বলো বুঝছো কিনা? ওকে, এবার আমি 4টা সার্কিট রাখতেছি, তুমি আমাকে কারেন্টের মান বলে দেখাবা। 4টা সার্কিট রাখতেছি, কারেন্টের মান দেখাবা। 2টা ডায়োড এভাবে আছে, একটা ব্যাটারি একটা রোধ, এটা 4 ভোল্ট, এটা 2K, এটা ডায়োড 1 ডায়োড 2, ডায়োড 1 ডায়োড 2, এটা 4 ভোল্ট, এটা 2K, এটা ডায়োড 1, এটা ডায়োড 2, फोर ভোল্ট 2K, डायोड 1 डायोड 2, टू के 4 ভোল্ট, ডায়োড 1 ডায়োড 2। ওকে, এই প্রত্যেকটার ক্ষেত্রে বের করতে হবে এই 2K এর মধ্য দিয়ে কারেন্ট, 2K এর কারেন্ট, 2 কিলো ওহমের কারেন্ট বের করতে হবে, বুঝলা? 2 কিলো ওহমের কারেন্টটা বের করে দেখাইতে হবে। তাহলে দেখো পারি কিনা, এটা 4 ভোল্ট, দেখো ভালো করে দেখো, প্লাস, দেখো এই যে প্লাস যুক্ত, দেখো ব্যাটারি প্লাস, আর এই পাশ থেকে কি মাইনাস, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, বলো কি ব্যাস? প্রথমটা কি ব্যাস? প্রথমটা এটা ফরওয়ার্ড ব্যাস, এটাও ফরওয়ার্ড ব্যাস। তাহলে ফরওয়ার্ড ব্যাস যদি ফরওয়ার্ড ব্যাস হয়, ফরওয়ার্ড ব্যাস, এই দুইটা শর্ট, একেবারে শর্ট হয়ে থাকবে, এই যে এই দুইটা শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ শুধু ডায়োড বলছে, তাহলে শর্ট হয়ে যাবে। এটা 4 ভোল্ট আর এটা 2K, তাহলে 2K এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? এটা 4 ভোল্ট, তো I = ভাই 4/2, 4/2 মানে 2, 4/2 মানে 2 মিলি অ্যাম্পিয়ার। বুঝছো কি? বলো বুঝছো কি? এবার আসো, এটা দেখো ভালো করে দেখো, আসো, এটা প্লাস, এটা প্লাস, তাহলে প্লাস 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 প্লাস, এটা মাইনাস, তাহলে মাইনাস 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 মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস মাইনাস, কারেন্ট এদিক দিয়ে যায়, তীর চিহ্নের সাথে মিলে গেছে, দেখো কারেন্ট এদিক দিয়ে যায়, তীর চিহ্নের সাথে মিলে গেছে, ঠিক আছে। তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস, আগে এটাও ছিল ফরওয়ার্ড ব্যাস, এটাও ফরওয়ার্ড ব্যাস ছিল, এটাও ফরওয়ার্ড ব্যাস ছিল, এইবার এইটা ফরওয়ার্ড ব্যাস, বাট এইটা রিভার্স ব্যাস, দেখো কারেন্ট তো দেখো প্লাস থেকে মাইনাসে যাবে, আচ্ছা কারেন্ট যদি এইদিকে যায় তো মিললো না তো, তাহলে এটা রিভার্স ব্যাস। তাহলে রিভার্স ব্যাস ওরা খুলে ফেলে বাদ দিয়ে দিবা, তাহলে ওরা যদি খুলে বাদ দিয়ে দাও, ওপেন সার্কিট আই কত? 0, এই যে 2K এর মধ্যে দিয়ে যে আই যাবে 0। ওকে, এবার এইটা কি হবে? এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, বুঝলা? তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস, আবার এটা রিভার্স ব্যাস, তাহলে এটা বাদ, এটা খুলে ফেলে বাদ দিয়ে দিবা, তাই তো? বলো বুঝলা কিনা? তাহলে কি হবে? এইটা এটা থাকবে, এটা রিভার্স ব্যাস বাদ, এটা রিভার্স ব্যাস বাদ, এই
তাহলে এটা রিভার্স বায়াস বাদ, আর এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা এই যে প্লাস মাইনাস 0.7 ভোল্ট। ও সরি সরি সরি, এটা তো আইডিয়াল, সরি, তাহলে একেবারে শর্ট সার্কিট হয়ে থাকবে, শর্ট সার্কিট। তাহলে কারেন্ট এভাবে ফ্লো হবে, আয়ের মান আমরা পাবো 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 মিলি অ্যাম্পিয়ার। এবার এইটা, এটা দুটোই ফরওয়ার্ড বায়াস আছে, এটা দুটোই ফরওয়ার্ড বায়াস আছে, তাহলে দুটোই ফরওয়ার্ড বায়াস আছে, দুটোই। তাহলে এখান থেকে গিয়ে দেখো দুটাই ফরওয়ার্ড বায়াস, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এদিক দিয়ে গিয়ে এটা প্লাস, এদিক দিয়ে গিয়ে 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 এটাও প্লাস, তাহলে দুটাই ফরওয়ার্ড বায়াস আছে। তো দুটাই যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এরকম আর কি শর্ট, তো কারেন্ট তো ফ্লো হবেই, কারেন্ট তো ফ্লো হবে, এটা ট্রু, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট কত, I = 4/2, 2 মিলি অ্যাম্পিয়ার, শেষ। বুঝতে পারছো শর্ট সার্কিটে মানে এই দুইটা এরকম হয়ে গেছে আর কি। তো এগুলো কিন্তু MCQতে আসতে পারে। তো চলো নেক্সট, ডায়োডের মোটামুটি কয়েকটা ম্যাথ করলাম। এবার আসো রেকটিফায়ার। রেকটিফায়ার ডায়োডের একটা অ্যাপ্লিকেশন। রেকটিফায়ার কি করে জানো? রেকটিফায়ার হচ্ছে একমুখী কারক, একমুখী করে। দ্বিমুখী তড়িৎ প্রবাহ মানে এসি কারেন্ট যেটা, সেই এসিকে ডিসি করে, এসিকে ডিসি করবে, একমুখী করবে, এসিকে ডিসি। তাহলে আসলে দেখি এসিকে কেমনে ডিসি করে। তো রেকটিফায়ার দুই ধরনের হয়, পূর্ণ তরঙ্গ আর অর্ধ তরঙ্গ। আসো প্রথমে অর্ধ তরঙ্গ। অর্ধ তরঙ্গ একমুখী কারক, অর্ধ তরঙ্গ একমুখী কারক। সার্কিটটা কেমন? জাস্ট একটা সিম্পল সার্কিট, জাস্ট একটা সিম্পল সার্কিট। এখানে আমার এসি ইনপুট, এসি ইনপুটকে এভাবে লেখা হয়, এটা হচ্ছে এসি। ধরো এসিটা হচ্ছে এরকম, যে ইনপুটটা দিলাম তার অ্যাম্পলিটিউড হচ্ছে বা বিস্তার মান হচ্ছে বিএম, বিএম সাইন ওমেগা টি, ধরো 5 সাইন ওমেগা টি, এরকম আর কি। এবার এটা হচ্ছে একটা ডায়োড, আর এই হচ্ছে একটা রোধ। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে একটা রেকটিফায়ার সার্কিট হিসেবে কাজ করবে। কেমন? হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। কার অ্যাক্রসে আমরা আউটপুট নিব? আউটপুট নিব এর অ্যাক্রসে। ধরো এটা প্লাস, এটা মাইনাস, আমি নাম দিয়ে দিলাম এটা ভি আউটপুট, রোধ হচ্ছে আর। ঠিক আছে, এটা হচ্ছে ডায়োড ডি, একটা ডায়োড। তো এইটা হচ্ছে একমুখী কারক, অর্ধপরিবাহী, কিন্তু কেমন? হাফ সাইকেল, হাফ ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার। কেমনে কাজ করতেছে আসলে? তাহলে প্লাস হাফ ওয়েভ, পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল যখন, তখন কেমনে কাজ করবে? দেখো পজিটিভ হাফ সাইকেল যখন, তখন কি হবে? এইটা একবার প্লাস হবে, এইটা একবার মাইনাস হবে পজিটিভ হাফ সাইকেলে। তারপরের বার এটা মাইনাস হবে, এটা প্লাস হবে নেগেটিভ হাফ সাইকেলে। তো ভাই পজিটিভ হাফ সাইকেলে যদি এরকম হয়, দেখো পজিটিভ হাফ সাইকেল, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস আর কি। এই যে আমাদের সোর্স যেটা, এই সোর্সে এটা প্লাস এটা মাইনাস, এই যে এইভাবে লিখে দিলাম। তাহলে এরকম যদি থাকে, তাহলে আমার ডায়োডটা দেখো, ভালো করে দেখো, ডায়োডটা কি ব্যাস বলো তো দেখি, ডায়োডটা কি ব্যাস? ডায়োডটা কি ব্যাসে আছে? এটা প্লাস এটা মাইনাস, পজিটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড ব্যাস। হ্যাঁ ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস থাকবে এটা মাইনাস থাকবে। ওকে, এটা প্লাস থাকবে এটা মাইনাস থাকবে, তাহলে ফরওয়ার্ড ব্যাস। তাহলে কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ঘুরবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে কোন দিকে যাবে? এখন নিচের দিকে যাচ্ছে কারেন্ট। তাহলে এটা ছিল আমাদের প্লাস, এটা ছিল আমাদের মাইনাস, তাহলে আমি ভি আউটপুট কিন্তু একটা পাবো এখানে, কিন্তু আমি একটা ভি আউটপুট পাবো। তো ভি আউটপুট পজিটিভ আউটপুট পাবো, যে কারেন্ট দেখো এর মধ্যে দিয়ে গেছে, এই যে নিচের দিকে গেছে। এবার নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল এটা উল্টানো হবে, মানে উল্টে যাবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, কারেন্ট তখন এই দিক দিয়ে যাবে। এই যে এসি কারেন্টকে আমরা বলি না দিক পরিবর্তী প্রবাহ বা দিক পরিবর্তী কারেন্ট, কেন কেন বলি? কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে, এভাবে ঘুরবে। আর পরের হাফ সাইকেলে কিছুক্ষণ পর এটা হবে মাইনাস এটা হবে প্লাস, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে। তাহলে কারেন্টটা কত? এই রোধের মধ্যে দিয়ে একবার ডান দিক একবার বাম দিক, একবার উপরে একবার নিচে গেছে না, বুঝলা? তাহলে মাইনাস হাফ সাইকেলে কি হবে? মাইনাস হাফ সাইকেলে হবে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস। এই যে ডায়োডটা, এই ডায়োডটা এবার কোন ব্যাসে বলো? রিভার্স ব্যাসে। এই যে এটা প্লাস, এই দেখো প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস। এই তাহলে এবার এটা প্লাস, আমাদের কি ছিল এটা, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবেই না, এই যে প্লাস মাইনাস ভি আউটপুট এবার জিরো, কোনো কারেন্ট যাবে না।
তাহলে কোনো কারেন্ট আমি পাবো না, কারণ এটা ওপেন, এটা রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস হয়ে আছে। এটা ওপেন, আগে তো ফরওয়ার্ড বায়াস ছিল, এটা রিভার্স বায়াস হয়ে আছে। ওকে, তাহলে এবার আর কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আবার কারেন্ট এদিক দিয়ে যাবে, পরের বার আর কারেন্ট ফ্লো হবে না, আবার কারেন্ট এদিক দিয়ে যাবে, পরের বার কারেন্ট ফ্লো হবে না, মানে নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমরা ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকলে কেমন আঁকতে পারি বলো তো? ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবো। এই যে ইনপুট আউটপুট ওয়েভ শেপ, তাহলে এটা ভি ইনপুট আর এটা ভি আউটপুট। তা আমি মনে করো এসি ইনপুট দিছি, এরকম এসি ইনপুট। তা আমি আউটপুটটা কেমন পাবো? আউটপুট দেখো, পজিটিভ হাফ সাইকেলে আউটপুট আমি পাবো, বাট নেগেটিভ হাফ সাইকেলে জিরো। আবার পজিটিভ হাফ সাইকেলে আউটপুট আমি পাবো, আবার নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট জিরো, এরকম। তাহলে দেখো তো, এটা এসি ছিল, ডিসি হয়ে গেছে। এসি মানে এক্স অক্ষের উপরে থাকবে, নিচেও থাকবে, আর ডিসি মানে শুধু উপরে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসি। তাহলে এসিকে দেখো আমি ডিসি বানাই ফেলছি। এসিকে কি বানাই ফেলছি? এসিকে কি বানাই ফেলছি? এসিকে ডিসি বানাই ফেলছি, এসি টু ডিসি। তো এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা যেটা তোমাদের আসবে পরীক্ষায়। ধরো বলে দিল ইনপুটের এর কম্পাঙ্ক, ইনপুটের কম্পাঙ্ক ধরো বলে দিল যে ইনপুটের কম্পাঙ্ক 50 হার্টজ। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে আউটপুট কম্পাঙ্ক, এফ ইনপুট এটা, তাহলে আউটপুট কম্পাঙ্ক কত হবে? আউটপুট কম্পাঙ্ক কত হবে বলো? আউটপুট কম্পাঙ্ক কত হবে? 25, 100, 125 কত হবে? গুড, ভেরি গুড। দাও দাও, আরো অ্যান্সার দাও। ইয়েস, 25, 25, 25, 25, 25। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একজনের দেখা দেখি সব ঝাঁক দিয়ে 25। এই কোত্থেকে 25 হবে? এটা হবে 50। এই 50 যা আছে তাই হবে। হ্যাঁ ঠিক আছে, 50 যা আছে তাই হবে। কেন? কারণ দেখো, তুমি আমার বলো তো, উপরের উপরের কোন জায়গাটা থেকে রিপিট হয়েছে বলো তো? কোন জায়গা থেকে রিপিট হয়েছে? এইটুকু আসার পরে আবার রিপিট হয়েছে না? এইখান থেকে রিপিট হয়েছে না? তো এটাই তো একটা পূর্ণ চক্র। তারপর আবার রিপিট, তারপর আবার রিপিট, এভাবে চলতেছে, এইভাবে চলতেছে। তাহলে তুমি দেখো, এইটুকুর মধ্যে একটা পূর্ণ চক্র, তারপরে রিপিট হচ্ছে, এতক্ষণ পর পর রিপিট হচ্ছে। এইখানে দেখো তো কতক্ষণ পর পর রিপিট হচ্ছে, রিপিট রিপিট হবে, রিপিট কতক্ষণ পর পর। যদি বলো এই ভাই এখান থেকে রিপিট হচ্ছে, না মিথ্যা কথা। দেখো তো, এখান থেকে যদি রিপিট হতো তাহলে তো আমি এখানে এই জিনিস পাইতাম। রিপিট হচ্ছে না, তাহলে রিপিট হচ্ছে কোত্থেকে আমি একই জিনিস বারবার পাচ্ছি, এই জায়গা থেকে। দেখো এইটা, তারপরে আবার এইটা, তারপরে আবার এইটা, এই জায়গা থেকে রিপিট হচ্ছে। তাহলে আগেরটা যে জায়গা থেকে, দেখো ইনপুট এখান থেকে রিপিট, আউটপুটও কিন্তু এখান থেকে রিপিট। তাহলে ইনপুটের যে পর্যায়কাল টি ইনপুট আর আউটপুটের যে পর্যায়কাল, এই দুইটা সেম। তাহলে টি ইনপুট যদি সেম হয়, টি ইনপুট যদি টি আউটপুটের সেম হয়, মানে পর্যায়কাল যদি সেম হয়, কম্পাঙ্ক আলাদা কেমনে হয়? এই কম্পাঙ্কও সেম হবে, তো কত হবে? 50 হার্টজ হবে। পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল আঁকলাম, আঁকার পরে দেখালাম আমি। বুঝছো? বলো বুঝছো কিনা? আমি বলছি কতটুকু পর পর রিপিট হয়, এইখান থেকে রিপিট হয়, এইখান থেকে রিপিট হয়, এইটুকু সময় পর পর, এইটুকু সময় পর পর রিপিট হয়। তাহলে টি ইনপুট পর্যায়কাল, ইনপুটের পর্যায়কাল যা, আউটপুটের পর্যায়কালও তো তাই, সেম জিনিস, তাই না? সেম জিনিস। কি ক্লিয়ার? তাহলে কম্পাঙ্ক একই থাকবে, পর্যায়কালও কিন্তু এই ক্ষেত্রে একই থাকবে। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, বাট ফুল ওয়েভ রেকটিফায়ারে কিন্তু এরকম না। আমাদের কিন্তু পরীক্ষায় এই জিনিসটা আসবে, চিত্র আঁকতে আসবে না, আমি বোঝানোর জন্য আঁকছি। এবার আসো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার ভাই দুই ধরনের হয়, দুই ধরনের হয় ফুল ওয়েভ রেকটিফায়ার, দুই ধরনের হয়। একটা হচ্ছে 4টা ডায়োড দিয়ে, আর একটা হচ্ছে 2টা ডায়োড দিয়ে। 4টি ডায়োড দিয়ে, সেটার নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, BRIDGE, ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, ব্রিজ রেকটিফায়ার। দেখো বোর্ডে দেখো, ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার হচ্ছে এরকম, এই, আর এইটা, এই দুইটা ডায়োড থাকবে একই ক্রমে, এই। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট পাওয়া যাবে, ভি আউটপুট পাওয়া যাবে এর মধ্য দিয়ে।
এটা এ আর এটা বি, ঠিক আছে। 4টা ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার, 4টা ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার, ওকে। আর 2টো ডায়োড দিয়ে, 2টি ডায়োড দিয়ে, 2টা ডায়োড দিয়ে তৈরি করব। 2টা ডায়োড দিয়ে কেমনে তৈরি করব? 2টা ডায়োড দিয়ে তৈরি করতে গেলে একটু লাগবে, এই যে ট্রান্সফরমার লাগবে, ঠিক আছে। ট্রান্সফরমার যে দিতেই হবে এমন না, দিলে ভালো। এই যে এরকম ট্রান্সফরমার, এটা হচ্ছে ট্রান্সফরমার, বুঝছো? ট্রান্সফরমার। এবার দিয়ে একটা ডায়োড, দেন এখানে আবার একটা ডায়োড, এইভাবে থাকবে। এবার রোধ থাকবে এখানে। দেখো আমি তোমার হাইলাইটার পেন দিয়ে দেখা দিচ্ছি কিভাবে আমি একমুখী প্রবাহ পাবো। কার অ্যাক্রসে? এই রোধের অ্যাক্রসে। এখানে আউটপুট, এটা হচ্ছে ভি আউটপুট। ধরো এটা এ, এটা বি, ঠিক আছে। তো দেখো এবার খেয়াল করো, আমি হাইলাইটার পেন দিয়ে দেখাচ্ছি দুটোতেই। যখন পজিটিভ হাফ সাইকেল তখন ভাই এটা প্লাস আর এটা মাইনাস, ওকে। এটা প্লাস, এটা মাইনাস। এটা যদি প্লাস হয় তাহলে এটা প্লাস, এটা প্লাস। এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে দেখো এটা প্লাস হলে এটা মাইনাস, ফরওয়ার্ড ব্যাস। বাট এটা প্লাস হলে এটা মাইনাস, এটা রিভার্স ব্যাস। তারপরে এটা মাইনাস হলে এটা প্লাস, রিভার্স ব্যাস। বাট এটা মাইনাস, এটা প্লাস, দেখো ফরওয়ার্ড ব্যাস। তাহলে কারেন্ট দেখো এইটা আর এইটা ফরওয়ার্ড ব্যাস। তাহলে কারেন্ট পজিটিভ হাফ সাইকেল এভাবে যাবে। দেখো ভালো করে খেয়াল করো। তুমি খালি আমাকে কমেন্ট করে জানাবা এই রোধের মধ্য দিয়ে কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে না বি থেকে এতে যাচ্ছে, এইটুকু খালি কমেন্ট করে জানাবা। কারেন্ট এই দিক দিয়ে গেল, এই পথে যাবে, ঢুকবে। ঢোকার পরে এই যে রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, গিয়ে এইভাবে চলে আসবে পজিটিভ হাফ সাইকেলে। তাহলে কারেন্ট এই রোধের মধ্য দিয়ে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। কমেন্ট করে জানিয়ে দাও, জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও। এ থেকে বি, এ টু বি, গুড, ভেরি গুড। এবার আসো নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ হাফ সাইকেলে তুমি কমেন্ট করে জানাই দিবা। আবার নেগেটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট দেখো এবার, আগে কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করছে, এবার কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। নেগেটিভ হাফ সাইকেলে উল্টা, নেগেটিভ হাফ সাইকেলে উল্টা, এটা মাইনাস, এটা প্লাস। তখন এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড ব্যাসে আর এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড ব্যাসে। এই দুইটা কাটাকাটি, এই দুইটা থাকবে রিভার্স ব্যাস। তাহলে দেখো কারেন্ট এবার এদিক দিয়ে যাচ্ছে, 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 এই যে রোধের মধ্য দিয়ে যাচ্ছে, যাচ্ছে, গিয়ে এইভাবে চলে আসলো। এই দেখো রোধের মধ্য দিয়ে যাচ্ছে, গিয়ে এইভাবে চলে আসলো। দেখো বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে গেছে? এ থেকে বিতে। এবারও দেখো এ থেকে বিতে। আমি আগের বারেরটা আবার দেখাই, আগের বারেরটা একটু অন্য কালি দিয়ে আবার দেখাই। এই দেখো, এই যে আগের বারেরটা এই, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই। কারেন্ট দেখো সব সময় রোধের মধ্যে দিয়ে কারেন্ট একই দিক থেকে ঢুকতেছে, এ থেকে বিতেই ঢুকতেছে কারেন্ট। বুঝতে পারছো? এখানেও তাই, যখন পজিটিভ হাফ সাইকেল তখন কারেন্ট যাবে এইভাবে, এই যে এবার বি থেকে এতে যাবে, এই দেখো বি থেকে এতে যাচ্ছে। আর যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এদিক দিয়ে এটার জন্য এই ডায়োডটা তখন কাজ করবে, তখন এদিকে যাবে। তাহলে কারেন্ট দেখো সব সময় এ থেকে বিতেই যায়, মানে বি থেকে এতেই যাচ্ছে। এখানে বি থেকে এতেই যাচ্ছে, বি থেকে এতেই যাচ্ছে। তাহলে বলো এর মধ্য দিয়ে কারেন্ট কি একমুখী না দ্বিমুখী? বলো একমুখী না দ্বিমুখী? একমুখী। এর মধ্য দিয়ে কারেন্টটা সবসময় একমুখী। তাহলে এই যে একমুখী কারেন্ট আমি পাচ্ছি, আমি দ্বিমুখী থেকে একমুখী পাচ্ছি। তাহলে এটাই তো আমার দরকার, এটাই তো রেকটিফিকেশনের কাজ। রেকটিফায়ার দ্বিমুখী কারেন্টকে একমুখী করে, এসি কে ডিসি করে, এটাই তো আমি চাচ্ছি। তো হয়েছে কিনা? তাহলে এর জন্য আর চিত্র এঁকে বোঝানোর দরকার নেই আশা করি। আমাদের যেটা লাগবে ইনপুট আউটপুট ওয়েভ শেপ, যেটা মেইনলি দরকার আমাদের। ইনপুট আউটপুট ওয়েভ শেপ এবং সেইখান থেকে ম্যাথ। কি ম্যাথ? এই যে কম্পাঙ্কর পর্যায়কালের ম্যাথ। এটা হচ্ছে ভি ইনপুট, এটা ভি আউটপুট। এবার আসো, এবার কিন্তু দুইবারই দেখো কারেন্ট গেছে এবং কারেন্ট সবসময় একই দিকে গেছে। তাহলে সবসময় আমি পজিটিভ আউটপুটই পাবো। পজিটিভ হাফ সাইকেলও পজিটিভ আউটপুট পাবো, নেগেটিভ হাফ সাইকেলও পজিটিভ আউটপুট পাবো। এটাই হচ্ছে কাহিনী, যে সবসময় তো কারেন্ট এই যে এর মধ্যে দিয়ে দেখলাম, তো সবসময় তো কারেন্ট এ থেকে বিতে গেছে। তাহলে দেখো এবার এটা হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট সিগন্যাল। এটা পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। এবার আউটপুট পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ, পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ পজিটিভ, আর নেগেটিভ হাফ সাইকেলও পজিটিভ। পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলও পজিটিভ। বুঝলা? এই
বলো বুঝতে পারছো কিনা? এই যে এটা হচ্ছে ঘটনা। এই হচ্ছে ঘটনা। এইবার খুব ভালো করে ভাবনা চিন্তা করে বলো কম্পাঙ্কর পর্যায়কাল। ভালো করে ভাবনা চিন্তা করে বলো। দেখো কতটুকু পরপর রিপিট হচ্ছে, এইটুকু পরপর রিপিট হচ্ছে, এইটুকু পরপর। তাহলে এইটা হচ্ছে টি ইনপুট, এটা হচ্ছে টি ইনপুট, বুঝলা? আচ্ছা এবার টি আউটপুট দেখো তো কতটুকু পরপর রিপিট হচ্ছে, এইটুকু পরপর রিপিট, আবার রিপিট, আবার রিপিট, আবার রিপিট, আবার রিপিট চলতেছে। তাহলে কতটুকু পরপর রিপিট হচ্ছে এবার? এই যে এইখান থেকে, তাহলে এটা আমাদের টি আউটপুট। তাহলে টি আউটপুট হবে টি ইনপুটের অর্ধেক, টি আউটপুট হবে টি ইনপুটের অর্ধেক। তাহলে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কেমন হবে? কম্পাঙ্ক হবে দ্বিগুণ, কম্পাঙ্ক হবে দ্বিগুণ। তাহলে টি আউটপুট হবে টি ইনপুটের অর্ধেক, তাহলে কম্পাঙ্ক হবে দ্বিগুণ। স্বাভাবিক তো, তাই না? কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক উল্টা না? ঠিক আছে, তাহলে এফ আউটপুট হবে, এফ আউটপুট হবে 2 গুণ এফ ইনপুট। তাহলে আমি যদি বলি এর কম্পাঙ্ক 50 হার্টজ, বলো এর কত? 100 হার্টজ। গুড, ভেরি গুড। এত এমসিকিউ ছোট্ট ছোট্ট। যে ইনপুটের কম্পাঙ্ক ধরো F1 100 হার্টজ ধরলাম, তাহলে F2 কত হবে? F2 কত হবে? F2 হবে এই যে একটু আগে হিসাব করলাম, এফ আউটপুট হবে, এফ আউটপুট এটা এফ ইন দি, এফ আউটপুট হবে 2 গুণ F1, দ্যাট মিন্স 2 গুণ 100। তাহলে কত হলো? 2 গুণ 100 দেখি করো তো, দেখি কেমন পারো। 200 হার্টজ। শেষ। এই তো, গুড, ভেরি গুড। তাহলে রেকটিফায়ার থেকে এইটুকু পড়লেই এনাফ, এইটুকু রেকটিফায়ার থেকে পড়লেই এনাফ। বুঝতে পারছো? খুব ভালো করে রেকটিফায়ার অংশটা ঝালাই দিবা, রেকটিফায়ার। ওকে, এবার আসো ট্রানজিস্টর। ট্রানজিস্টর, ট্রানজিস্টরের 3টা টার্মিনাল, এনপিএন পিএনপি। 2 ধরনের ট্রানজিস্টর হয়, 2 ধরনের ট্রানজিস্টর হয়, এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর। কি করব? এই যে সিলিকনের একটা পাত্রাত নিব, নিয়ে এই যে এইভাবে ডোপিং করব, পি টাইপ, এন টাইপ, পি টাইপ, পি টাইপ, এন টাইপ, পি টাইপ, পিএনপি, এনপিএন, এনপিএন, এনপিএন ডোপিং, পিএনপি, এনপিএন ডোপিং। এভাবে ডোপিং করা হবে। দেখো মাঝখানের অংশটাকে খুব হালকা করে রাখছি, মাথায় রাখবা মাঝখানের অংশটা হচ্ছে বেজ। এটা যদি বেজ হয় এটার কালেক্টর বললে এটা ইমিটার, তুমি উল্টাও বলতে পারো, এটার ইমিটার বলতে পারো, এটার কালেক্টর বলতে পারো, একই কথা। মাঝখানেটা বেজ, এটা কালেক্টর হলে এটা ইমিটার। তো বেজকে খুব হালকাভাবে লাইটলি ডোপিং, বেজ, বেজ হচ্ছে লাইটলি ডোপিং, লি ডোপিং মানে খুবই হালকাভাবে ডোপিং করা হয়, অর্থাৎ ইমিটার এবং কালেক্টরের তুলনায় বেসকে ডোপিং করা হবে খুবই সামান্য। ইমিটার এবং কালেক্টরের তুলনায় বেসকে ডোপিং করা হবে খুবই 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 সামান্য। বুঝতে পারছো? খুবই খুবই সামান্য। এত বড় ক্লাস করার কোনো লজিক নাই, তো ঘুম দাও। পাগল একটা। ঠিক আছে, এবার আসো চিত্র আঁকতে হয় কেমনে। চিত্র আঁকতে হয় কেমনে? চিত্র আঁকবো এরকম, দেখো একটা বৃত্ত আঁকবো, বৃত্তের একটা জ্যা আঁকবো, তারপরে দুটো এরকম বাহু দিয়ে 2 পাশ দিয়ে দাগ দিয়ে দেবো। এই এই ক্ষেত্র তাই, এই ক্ষেত্র তাই। এই এইবার শোনো, খুব ভালো করে মাথায় রাখবা, এটা বেজ, এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেজ, এটা ইমিটার, এটা কালেক্টর। শোনো, একটা তীর চিহ্ন দিয়েই তুমি এনপিএন পিএনপি আলাদা করে ফেলতে পারবা। দেখো এটা পিএনপি, এটা এনপিএন, তো সিম্বলে তো বোঝা যাচ্ছে না, সিম্বল তো দুইটা একই রকম, সিম্বলে দুইটা একই রকম। সিম্বলে দেখো এটারও সিম্বল যায়, এটারও সিম্বল তাই, সিম্বল তো দুইটা একই রকম দেখতে। তাহলে দুইটা সিম্বল যদি একই রকম হয় তাহলে তো পিএনপি এনপিএন আলাদা করা যাবে না। তো কিভাবে আলাদা করবো? তার জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে
বেজ আর ইমিটার সেকশনে তাকাবা। বেজ আর ইমিটার একটা ডায়োডের মতো কাজ করে। বেজ ইমিটার একটা ডায়োডের মতো কাজ করে। তো বেজ ইমিটার ডায়োডের মতো কাজ করে এবং কারেন্টের প্রবাহ সবসময় পি থেকে এন এর দিকে কারেন্টের প্রবাহ হবে। কারেন্ট আই, তড়িৎ প্রবাহ সবসময় পি থেকে এন এর দিকে হবে। এবার আসো পি এন পি, তাহলে এটা পি, এটা এন, এটা পি। বেজ আর ইমিটার সেকশনে তাকাবা। কোথায় তাকাবা বলো, মনে মনে বলো। বেজ আর ইমিটার সেকশনে তাকাবা। কোথায় তাকাবা? বেজ এবং ইমিটার। তো বেজ এবং ইমিটার সেকশনে তাকাবা। কারেন্টের ডিরেকশন হবে পি থেকে এন এর দিকে। পি এন, কারেন্টের ডিরেকশন হবে পি থেকে এন এর দিকে। অন্তর্মুখী যদি দেখো, অন্তর্মুখী পিএনপি, ঠিক আছে, অন্তর্মুখী হলে পিএনপি। এবার আসো, এটা কি এনপিএন, এনপিএন, এনপিএন। কোথায় তাকাবা? বেজ আর ইমিটার সেকশনে তাকাবা। কোথায়? বেজ ইমিটার। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে। এই তাহলে যখন দেখবা বহির্মুখী তখন বুঝবা এটা এনপিএন ট্রানজিস্টর। অন্তর্মুখী পিএনপি, বহির্মুখী এনপিএন। ঠিক আছে, ওকে। তাহলে এইটা একটু সিম্বলটা মাথায় রাখবা, এই সিম্বলটা একটু মাথায় রাখবা। ওকে, সিম্বলটা লাগবে। এইবার আসো ট্রানজিস্টরের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যেটা লাগে, ট্রানজিস্টরের 6 ধরনের সার্কিট হয়, কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের বিশেষ করে যেটা লাগবে সেটা হচ্ছে কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিটটাই লাগবে এবং এর সূত্রগুলো লাগবে। তাহলে আসো একটু দেখি কমন ইমিটার। কমন ইমিটার এর 6টা সার্কিট আছে, কিন্তু আমরা কমন ইমিটারটা জাস্ট দেখব। কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিট, জাস্ট একটা চিত্র একটু আলোচনা করব। তো কমন ইমিটার এনপিএন, এনপিএনটাই আঁকতেছি। হ্যাঁ, যারে কমন করব তারে সবসময় নিচে আঁকবো, তারে সবসময় নিচে আঁকবো। তো যেহেতু এনপিএন, এই যে দেখো এন পি এন, যারা কমন করবো এটা হচ্ছে বেজ, সরি ইমিটার, কমন ইমিটার। এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। বেজ, ইমিটার, কালেক্টর। একটা রোধ, এখানে একটা রোধ, এটাকে বলা হয় ইনপুট রোধ, আর ইনপুট। আর এটা হচ্ছে আর আউটপুট, বা আর আউটপুট বা আরসিও বলতে পারো। এটা আর ইনপুট বা আর বিও বলতে পারি আমরা। ওকে, এইবার আসো এখানে দুইটা ব্যাটারি আমি কিভাবে বসাবো। ব্যাটারি বসানোর সূত্র একটাই, এই সূত্র দেখে আমরা ব্যাটারি বসাই ফেলবো। আই ই ইকুয়াল টু হবে আইসি প্লাস আইবি, আই ই ইকুয়াল টু হবে আইসি প্লাস আইবি। এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি বসানোর সূত্র। এটাই একটাই সূত্র, এই সূত্র মাথায় রাখলেই হবে। তাহলে চিন্তা করো আইসি আর আইবি কারেন্ট যোগ হয়ে আই কারেন্ট হবে। এই তীর চিহ্নটা আই কারেন্ট, দেখো ইমিটারের কারেন্ট হচ্ছে এইটা, এই তীর চিহ্ন সব বলে দিবে। তাহলে আই কারেন্ট বের হয়ে আসতেছে। আচ্ছা, এটাকে যদি একটা নোট চিন্তা করি, চলো তড়িতের একটা নোট চিন্তা করো, আই কারেন্ট বের হয়ে আসতেছে, তাহলে আইসি কারেন্ট ঢুকবে, আইবি কারেন্ট ঢুকবে, তাহলে আইসি কারেন্ট ঢুকবে, আইবি কারেন্ট ঢুকবে। বুঝলা কিনা বলো, বলো তো বুঝছো কিনা? আই বের হয়ে আসতেছে, এই তীর চিহ্ন বলতেছে আই বের হয়ে আসতেছে, এই যে ই মিটার কারেন্ট বের হয়ে আসতেছে, তাহলে আইসি ঢুকবে, আইসি কারেন্ট ঢুকবে, আইবি কারেন্ট ঢুকবে। এইবার ভালো করে শোনো, কারেন্ট সবসময় যায় থেকে পজিটিভ থেকে, আর আসে কোথায়? নেগেটিভে। ভালো করে বোঝো, কারেন্ট আইসি যাচ্ছে এই যে পজিটিভ, আর এটা নেগেটিভ, পজিটিভ থেকে কারেন্ট যাচ্ছে। তাহলে বলো তো এই পাশে কি হবে? বলো এই পাশেটা কি হবে? এই পাশেটা কেমন হবে? এই যে আইবি যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। বুঝতে পারছো? এই তো এই সিম্বল দেওয়া অতটা গুরুত্বপূর্ণ না, আমি তোমাকে বুঝাই দিলাম সার্কিটটা কিভাবে আঁকতে হয়। এবার আসো, এখান থেকে আমরা 3টা জিনিস হিসাব করি মূলত। একটা হচ্ছে কারেন্ট গেইন, কারেন্ট গেইন যেটাকে বলা হয় প্রবাহ লাভ। কারেন্ট গেইন, প্রবাহ লাভ, এটাকে আমরা এ আই দিয়ে প্রকাশ করি। যে কোনো গেইন এ, এটাকে আমরা এ আই দিয়ে লিখি, এ আই। ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের রেশিও, আউটপুট আর ইনপুট। দেখো খুব সহজ জিনিস, যে কমন তুমি সেখানে দাঁড়াবা, আর এই ডান সাইডে এটারে বলো আউটপুট, আউটপুট টার্মিনাল,
আর তাহলে এই পাশেরটা ইনপুট টার্মিনাল। এই যে এটা কমন, এটা কমন, তাহলে কমনের এই সাইডে মানে নর্মালি কালেক্টরই তো আমার আউটপুট, কালেক্টর থেকে সংগ্রহ করি, তাহলে যার কাছ থেকে সংগ্রহ করি সেই তো আমার আউটপুট। সিম্পল কথা, যার কাছ থেকে সংগ্রহ করি সেই তো আমার আউটপুট, তাহলে এই আমার আউটপুট, এই আমার ইনপুট, আর এই কমন কমন টার্মিনাল। বোঝা গেছে? তাহলে এ আই হচ্ছে আই আউটপুট বাই আই ইনপুট। আই আউটপুট, আউটপুট কারেন্ট কোনটা? আইসি। আর ইনপুট কারেন্ট কোনটা বলো তো দেখি, বলো ইনপুট কারেন্ট কোনটা? ইনপুট কারেন্ট কোনটা বলো? আইবি। ইয়েস, ও যে আইবি কারেন্ট ইনপুট কারেন্ট। তাহলে আইসি বাই আইবি এটা হচ্ছে এআই। এবার এই আইসি বাই আইবি কে একটা সুন্দর নামে ডাকা হয়, বিটা প্রবাহ লাভ। মনে পড়ে? বলো বিটা প্রবাহ লাভ। এবার আসো ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন এটাকে এ ভি দিয়ে লেখে অপূর্ব ভাই। ভোল্টেজ গেইন এ ভি, এ গেইন আর ভি ভোল্টেজ। তাহলে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। তাহলে আইসি, এই যে আইসি আর সি ডিভাইডেড বাই ভি ইনপুট আইবি আর বি, আইবি আর বি। ওকে, তাহলে এবার আইসি বাই আইবি, আর সি বাই আর বি, আইসি বাই আইবি, আর সি বাই আর বি। আইসি বাই আইবি মানে ভাইয়া বিটা, তাহলে বিটা আর সি বাই আর বি। আর আরেকটা হচ্ছে পাওয়ার গেইন। এই সূত্র তিনটা মুখস্থ রাখবা। পাওয়ার গেইন মুখস্থ না রাখলেও হয়, এমনি বোঝা যায়। পাওয়ার গেইন হচ্ছে অপূর্ব ফিজিক্স এপি। পাওয়ার গেইন আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে পি আউটপুট, পি আউটপুট পি ইনপুট, পি ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার মানে আইসি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর কত? আর সি। তারপরে পি ইনপুট, পি ইনপুট কি? পি ইনপুট আই স্কোয়ার আর, তাহলে আই বি স্কোয়ার আর বি, আই স্কোয়ার আর আই বি স্কোয়ার আর বি। এইবার আসো আইসি বাই আই বি এর হোল স্কোয়ার মানে তো বিটা স্কোয়ার, তাহলে বিটা স্কোয়ার আর সি বাই আর বি, বিটা স্কোয়ার আর সি বাই আর বি। বুঝলা? এই ঠিক আছে, এই হচ্ছে সূত্র। অপূর্ব বাংলা, হ্যাঁ মায়ের দিব ধরা। এটা কি অপূর্ব ইংলিশ না? তুই তো ভার্সিটিতে চান্সই পাবি না রে, তুই ইংলিশ বানান আই দিয়ে করতেছিস। ভাইয়া আর কয়টা ক্লাস নেবেন? এই ওরা ধরো তো, ওরা ধরো তো। প্রথমে কইছিল, আমি যখন ভাষণ দিছিলাম তখনও কইছিল। ঘুম ছিল, হ্যাঁ ধরে মার দাও, ধরে মার দাও, ধরে একটা আসার দাও। ওকে, তাহলে এই সূত্রগুলো একটু মাথায় রাখিও। হ্যাঁ, এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যা আসবে পরীক্ষায়, আলফা বিটা, আলফা ও বিটার সম্পর্ক, আলফা ও বিটা এর সম্পর্ক। দেখো বিটা হচ্ছে প্রবাহ লাভ, একটু আগে তোমাদের দেখালাম কিন্তু প্রবাহ লাভ বিটা। আর আলফা কি? আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধন গুণক। দেখো আলফা বিটার সূত্রগুলো পোলাপান মাঝে মাঝে জড়াই ফেলে, জড়াই ফেলানোর কিছু নেই। বিটা লিখে এরকম একটা দাগ দিবা, আলফা লিখেও এরকম একটা দাগ দিবা, দেওয়ার পরে আইসি কে উপরে সবার সাথে লিখে দিবা, আইসি আইসি লিখবা। এবার বিটা, বিটা বের করতে চাই, তাহলে বিটা ইকুয়াল টু হবে, দেখো বিটা ভালো করে মিল আছে, উপরে আইসি, বিটার সাথে আইবি, বি এর একটা মিল আছে না, তাহলে বিটা নিচে বি, তাহলে আর ভুলবা না। যেমন আমি ভুলে যাই মাঝে মাঝে, আমি এইভাবে মনে রাখি যে আইসি হচ্ছে উপরে, দুটোরই আইসি উপরে, আর বিটা যেহেতু তাহলে আইবি নিচে, তাহলে আলফা বাকি থাকলো কি? আলফার জন্য বাকি থাকলো কি? আই ই নিচে। তাহলে এটা হচ্ছে আলফা বিটা। এবার এদের সম্পর্কটা কেমন? এদের সম্পর্ক হচ্ছে আই ই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। এই সূত্রটাই তোমাকে ওদের সম্পর্ক বলে দিবে। আইসি দিয়ে ভাগ করে দাও উভয় পক্ষকে। কেন আইসি দিয়ে ভাগ করবো? কারণ আইসি কমন আছে, আলফা বিটা দুইটাতেই আইসি কমন আছে, এই কারণে আইসি দিয়ে ভাগ করে দেব। তাহলে আই ই ডিভাইডেড বাই আইসি, আই ই ডিভাইডেড বাই আইসি। তারপর আইসি ডিভাইডেড বাই আইসি 1,
আইবি ডিভাইডেড বাই আইসি, আইবি ডিভাইডেড বাই আইসি। এইবার দেখো আইই ডিভাইডেড বাই আইসি মানে, আইই ডিভাইডেড বাই আইসি মানে 1 বাই আলফা, 1 বাই আলফা এটা 1, আর আইবি ডিভাইডেড বাই আইসি এটা 1 বাই বিটা। এই হচ্ছে মূল সম্পর্ক। এবার সম্পর্ক থেকে সম্পর্ক, এটা হচ্ছে মূল সম্পর্ক। আমি এটা মাথায় রাখি, আমি আর কোনো সূত্র মুখস্থ রাখি না, আমি এই সূত্রটা মুখস্থ রাখি, এইটা মাথায় রাখি, তাহলে আমার সবগুলো মাথায় থাকে। কেমন? দেখো এখান থেকে আলফা যদি বের করতে বলে তোমাকে, খবরদার, দেখো তুমি কি করবা, 1 বাই আলফা এটা সমান সমান নিচে বিটা, উপরে বিটা প্লাস 1। তাহলে দেখো ভুল করা যাবে না কিন্তু, ভালো করে খেয়াল করো, আলফা ইকুয়াল টু বিটা, নিচে বিটা প্লাস 1। এই এটা মুখস্থ করবা না, এটা মুখস্থ করবা না, কারণ এই লাইন থেকে এই লাইন একটু ছোট্ট ক্যালকুলেশন করলে চলে আসে। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইন একটু ছোট্ট ক্যালকুলেশন করলে চলে আসে, মুখস্থ করবে না। এই কান্নাকাটি করো না, 45টা স্লাইড দেখে কান্নাকাটি করিও না। 45টা স্লাইড এটা নিয়ে ঢুকছি, 45টা লাগবে না, সর্বোচ্চ 25টা লাগতে পারে। বুঝছো? শেষ তো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ট্রানজিস্টার পড়লে শেষ। কান্নাকাটি করতেছে পাগল, আমার তো সব স্লাইড ব্লাঙ্ক। এই দেখ, এই যে পাগল, দেখ সব স্লাইড ব্লাঙ্ক। তোরা এত পাগল, তোরা কয়দিন পর ভার্সিটিতে পরীক্ষা দিবি, তোদের বুদ্ধি হইল না রে। এবার আসো 1 ডিভাইডেড বাই বিটা, তোরা এখন আমরা চিনলি না, দুঃখ, আজকে লাস্ট ক্লাস, তাও তোরা আমরা চিনলি না। 1 বাই বিটা এটা ইকুয়াল টু 1 বাই আলফা মাইনাস 1, এটা আলফা, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। আহারে আহারে, দুঃখ, আসলেই দুঃখ। বিটা আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এবার শোনো, কেন আমি তোমার এই দুইটা সূত্র মুখস্থ রাখতে বললাম না? এইটা মুখস্থ রাখলে এই দুইটা এমনি মুখস্থ থাকবে, একটু ছোট্ট ক্যালকুলেশন করে এই দুইটা তুমি বের করে নিতে পারবা। মুখস্থ রাখার দরকার নেই, তার কারণ হচ্ছে কত সূত্র তুমি মুখস্থ করবা, তাই না? সূত্র তো অনেক মুখস্থ করছো, বেশি আদারা সূত্র মুখস্থ করবা না, যে সূত্রগুলোতে কনফিউশন তৈরি হয়। যেমন এই সূত্র বহুত কনফিউশন দিতে হয়, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, 1 মাইনাস আলফা নাকি আলফা মাইনাস 1, 1 মাইনাস আলফা উপরে নাকি নিচে, মানে বহুত কনফিউশন। এখানে বিটা প্লাস 1 হবে নাকি 1 প্লাস বিটা হবে, বা বিটা মাইনাস 1 হবে নাকি 1 মাইনাস মানে 1 প্লাস বিটা হবে, কি হবে, কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, বহুত কনফিউশন। এই কারণে সহজ সূত্র হচ্ছে 1 বাই আলফা এটা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই বিটা। এটা মাথায় রাখলে আলফা সমান সমান কত সেটাও যেমন বের করতে পারবো, বিটা সমান সমান কত সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। বুঝলা? তাহলে মোটামুটি সূত্রের হিসাব নিকাশ হয়ে গেল, ট্রানজিস্টরে যা লাগবে সূত্রের হিসাব নিকাশ হয়ে গেল। তো চলো এবার আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করবো। এবার বলা হচ্ছে নিচের সার্কিটের নিচের সার্কিটে 2.4 ভোল্টে 2.4 ভোল্টে গতিরোধ, ডায়োডের গতিরোধ নির্ণয় করো, ডায়োডের গতিরোধ নির্ণয় করো। ঠিক আছে, ডায়োডের গতিরোধ নির্ণয় করতে বলছে। দেখো এরকম একটা সার্কিট আঁকবো আমরা, এখানে নিব ফরওয়ার্ড কারেন্ট, এখানে নিব ফরওয়ার্ড ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ, এদিকে নিব রিভার্স কারেন্ট, এই যে নিচে নিব রিভার্স কারেন্ট, আর এখানে নিব রিভার্স ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ ভিআর, রিভার্স ভোল্টেজ। ওকে, দেখো চিন্তা করো তো ভাই, সিলিকন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল কত? 0.7 ভোল্ট, সিলিকন ডায়োডের 0.7 ভোল্ট। তাহলে 0.1 ভোল্টে ডায়োড কাজ করবে না, 0.2তে কাজ করবে না, 0.3তে সিলিকন ডায়োডের জন্য করবে না, কিন্তু জার্মেনিয়ামের জন্য করবে। এটা জার্মেনিয়াম, এই আর সিলিকনের জন্য করবে কততে? এটা তো 0.3, সিলিকনের জন্য কত দিয়ে করবে? 0.7 দিয়ে করবে। তখন 0.7 ভোল্ট তখন তখন করবে। তাহলে 0.7 ভোল্ট, এই এটা হচ্ছে সিলিকন, এটা জার্মেনিয়াম, এটা সিলিকন। এবার আসো, এবার আসো ভিআর, দেখো ভিআর। এবার রিভার্স ভোল্টেজ, রিভার্স কারেন্ট, দেখো রিভার্স ভোল্টেজ রিভার্স কারেন্টে অনেক উচ্চ বিভব দিলেও খুব সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, আর এই ভোল্টেজ দিলে ডায়োড পুড়ে যায়। এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক আছে,
ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। নি ভোল্টেজ হচ্ছে এটা হচ্ছে এই যে হাঁটু ভাঁজ করা ভোল্টেজ, তো এখানে হচ্ছে নি ভোল্টেজ, আর এইটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে এখানে দেখো তেমন কোনো কারেন্টই নেই, বা কারেন্ট অতি নগণ্য, কারেন্ট টেন্স টু প্রায় জিরোর কাছাকাছি। এখানে কারেন্ট টেন্স টু রিভার্স বায়াসে কারেন্ট টেন্স টু জিরোর কাছাকাছি কারেন্ট, আইডিয়াল। হ্যাঁ, এবার আসো আমরা এখানে একটা, এই তো তোমাকে সার্কিটটা এঁকে দিলাম আগে, শোনো এটা আগে সার্কিটটা এঁকে দিলাম, সরি সার্কিট বলতেছি, মানে ক্যারেক্টারিস্টিক গ্রাফ, আই বনাম এফ এর ক্যারেক্টারিস্টিক গ্রাফ। এবার আসো ম্যাথটা তোমাকে দিচ্ছি, এটা আই এফ, এটা ভিএফ, সরি আই আর, এটা ভিএফ, এটা ভিআর। তো এরকম একটা চিত্র দেওয়া আছে, বুঝলা? এই এটা হচ্ছে 2.1 ভোল্ট, এটা হচ্ছে 2.6 ভোল্ট, এটা হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার, এটা মিলি অ্যাম্পিয়ারে, আর এটা হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা দিয়ে বলতেছে নাও গতীয় রোধ বের করো। গতীয় রোধ মানে ডায়োডের রোধ। তো ডায়োডের রোধ হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই, ডেল ভি বাই ডেল আই, এটা আমাদের লাগবে। এবার দেখো এটা তো ঐকিক নিয়ম মানে না, এই কারণে আমরা কাছাকাছি দুইটা বিন্দু নিব। তো আমাদের মনে করো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, ধরো আমাদের লাগবে 2.4, তাহলে আমি কি করবো 2.4 ভোল্টের আগেও পরে দুইটা বিন্দু নিব, বা আশেপাশে দুইটা বিন্দু নিব, যে দুইটা বিন্দু খুব কাছাকাছি সেরকম দুইটা বিন্দু নিব। তাহলে আমাদের প্রশ্ন বাংলায় বলে দিলে এভাবে বলে দিবে যে ডায়োডের সম্মুখী বায়াসিংয়ে 2.1 ভোল্টের জন্য কারেন্ট হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার, আর 2.6 এর জন্য কারেন্ট হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ওই ডায়োডের গতীয় রোধ কত? খুবই সহজ জিনিস, ডায়োডের গতীয় রোধ মানে রোধ বের করতে হবে, রোধ আর, আর হচ্ছে ডেল ভি বাই ডেল আই, ডেল ভি বাই ডেল আই। তাহলে ডেল ভি হচ্ছে 2.6 মাইনাস 2.1, আর নিচে ডেল আই হচ্ছে 0.5 মাইনাস 0.4। তাহলে উপরে হচ্ছে 2.6 মাইনাস 2.1, তাহলে 0.5, তাহলে 0.5 এত কিলো ওহম, কে কিন্তু, কারণ কি এটা ভোল্টে, এত ভোল্ট, এটা ভোল্টে আর এটা মিলি অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট মিলি অ্যাম্পিয়ার থাকলে রোধ কিসে হবে? রোধ হবে কিলো ওহমে। শেষ। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? গুড। তো এরকম ছোট ছোট এমসিকিউ আসতে পারে, গতি ও রোধ নির্ণয় করো, এরকম ছোট ছোট এমসিকিউ আসতে পারে। পাস হবে না? 0.5, ওহো হ্যাঁ সরি নিচে তো 0.1, হ্যাঁ পাস হবে। 0.5 ডিভাইডেড বাই নিচে 0.1, তাহলে পাস হবে 5 কিলো ওহম, পাস হবে। হ্যাঁ ঠিক আছে, আমি 5 - 4 করে 1 বসাইছি আর কি। এবার আসে বলা হচ্ছে একটি কমন ইমিটার ট্রানজিস্টরে, একটি কমন ইমিটার ট্রানজিস্টরের ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্ট 8.8 মিলি অ্যাম্পিয়ার এবং প্রবাহ লাভ 70। তাহলে এখান থেকে সব কিছু নির্ণয় করো। কি কি নির্ণয় করো? প্রবাহ বিবর্ধন গুণক, একটা ম্যাথ করে দেখাচ্ছি তোমার, ঠিক আছে? প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করো। 2 নম্বর আলফা বের করো, তারপরে বের করো হচ্ছে বেস প্রবাহ, তারপরে বের করবা হচ্ছে বেস প্রবাহ মানে তো ভূমি প্রবাহ, ইমিটার কারেন্ট দিয়ে দিছি। এবার সংগ্রাহক প্রবাহ,
ইমিটার মানে নিঃসরক, হ্যাঁ, সংগ্রাহক প্রবাহ বের করতে হবে। পারবো কিনা? হ্যাঁ পারবো, জাস্ট ম্যাথের মতো, ঠিক আছে, জাস্ট ম্যাথ। তো দেখো আইই দেওয়া আছে 8.8 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। প্রবাহ লাভ বিটা, বিটা হচ্ছে 70। দেখো বিটা জানা থাকলে আলফা আমরা পাই, কেমনে পাই? ওই যে 1/α = 1 + 1/β। তাহলে এখান থেকে 1/α এটা ইকুয়াল টু নিচে বিটা, উপরে বিটা প্লাস 1, তাহলে অতএব আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তাহলে আলফার মান বের করতে হবে 70/71। এই এটা আলফার অ্যান্সার। বেস প্রবাহ চাইছে, বেস প্রবাহ। তাহলে আলফা ইকুয়াল টু আই সি বাই আই ই, আইসি বাই আই। তাহলে অতএব আই ই জানি, আইসিটা বের করতে পারবো, কালেক্টর প্রবাহ আলফা ইন্টু আই। তাহলে আলফার মান কত? 70/71, তার সাথে আই গুণ 8.8, ঠিক আছে। আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি। 70 গুণ 8.8 ডিভাইডেড বাই 71, ঠিক আছে। তোমার জাস্ট একটা ম্যাথ দেখাচ্ছি, এই ম্যাথগুলো তোমার আসবে না কোশ্চেন ব্যাংকে, দেখবে একটা ম্যাথও নেই কোশ্চেন ব্যাংকে, যা আছে পড়তে সময় লাগবে 15 মিনিট। এটা আইসি। এবার আই ই জানি, আইসি জানি, তাহলে আইবি পাবো। আইবি অনেকভাবে পাওয়া যায়, বিটা থেকে আইবি বের করা যায়, বিটা থেকে আইবি বের করা যায়, আবার এভাবে বের করা যায় আইবি, এটা হবে আইই মাইনাস আইসি, আইই মাইনাস আইসি। তাহলে আইই কত? 8.8, তা থেকে 8.676, তাহলে 8.8 মাইনাস অ্যান্সার, তাহলে 0.1239 এত মিলি অ্যাম্পিয়ার হয়েছে। বলো, এই তো শেষ। চলো চলো চলো, একজন ফজলে রাবি বলছে লাস্ট বার 7 মিনিট লাগছিল পড়তে, আফসোস হয়েছিল। সবগুলো অধ্যায় সেমিকন্ডাক্টরের মতো যদি হইতো, হ্যাঁ সবগুলো অধ্যায় যদি সেমিকন্ডাক্টরের মতো হইতো তাহলে তো হইতোই, তাহলে তো আর পড়াশোনা করা লাগতো না, তাহলে আর পড়াশোনা করা লাগতো না। দেখি এই ম্যাথটা একটু করো তো, একটা ডায়োডের সুন্দর ম্যাথ। এটা একটা 12 ভোল্টের ব্যাটারি, উপরে এখানে একটা অ্যামিটার দেওয়া আছে, অ্যামিটার, তারপর একটা ডায়োড, একটা 10 ওহম রেজিস্টর, আর এখানে একটা অ্যামিটার, এটা অ্যামিটার 1, এটা অ্যামিটার 2, আর এখানেও একটা 10 ওহম রেজিস্টর। তাহলে দুটো রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করবা, মানে অ্যামিটার A1 ও A2 এর পার্ট বের করবা, A1 ও A2 এর পার্ট নির্ণয় করো, A1 ও A2 এর পার্ট নির্ণয় করো। বলো, দাদা ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস প্রায় শেষ, এই তো 2-1টা ম্যাথ করলে ক্লাস শেষ। ওকে, দেখি অ্যামিটার পার্ট দেখো, আগে বায়াসিং দেখো, এটা প্লাস না এটা মাইনাস না, তো টেনে নিয়ে আসো না প্লাস, এই যে প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস, কি বায়াস? রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস ওটা বাদ,
আর এখানে কোনো ডায়োড নেই, তাহলে রিভার্স বায়াসে এটা বাদ। তাহলে এটা বাদ মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই এর পার্ট হচ্ছে কারেন্ট হচ্ছে 0, তাহলে এটার পার্ট 0, এটা অ্যান্সার একটা। এইবার আসো এটার মধ্যে দিয়ে তো যাবে, এটার মধ্যে দিয়ে তো কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে তো কারেন্ট ঘুরবে, তাহলে I = 12/10 এত অ্যাম্পিয়ার। এটা কিন্তু ওহম আর এটা কিন্তু ভোল্ট, অ্যাম্পিয়ার আসবে, তাহলে 6/5 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই 6/5 সহজ ম্যাথ, কিন্তু সহজ ম্যাথ। নিচের বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, নিচের বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এখানকার তুল্য রোধ বের করবা, 2 ওহম, 2 ওহম, 4 ওহম, 3 ওহম, 3 ওহম। এটা প্লাস, এটা মাইনাস, এটা বলে দিছে এ প্লাস প্রান্ত আর বি মাইনাস প্রান্ত। তুল্য রোধ বের করবা, করো তো দেখি, করো। দেখি অনেকে করছো, দেখি কি করলা তোমরা। আসো, এটা প্লাস, তাহলে ভাই এটা প্লাস মানে এটা প্লাস, এটা মাইনাস, রিভার্স ব্যাস। এটা প্লাস মানে এটা প্লাস, এটা মাইনাস, ফরওয়ার্ড ব্যাস। এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, ফরওয়ার্ড ব্যাস, ফরওয়ার্ড ব্যাস। এটা মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা রিভার্স ব্যাস, এটা রিভার্স ব্যাস। তাহলে রিভার্স ব্যাসগুলো খুলে ফেলে বাদ দিয়ে দাও, দাও বাদ দিয়ে দাও, রিভার্স ব্যাস বাদ, বাদ এটা, তাহলে এই লাইন নাই, এই লাইন বাদ, রিভার্স ব্যাস বাদ, এই লাইন বাদ, এই লাইন বাদ। আর এটা শর্ট হয়ে থাকবে, এটা শর্ট হয়ে থাকবে, তাহলে 2, 4, 3, বুঝলা তুল্য, বুঝলা, এই দুইটা বাদ, রিভার্স ব্যাসের এইটা আর এটা বাদ, রিভার্স ব্যাসের এইটা আর এটা বাদ, তাহলে 2, 4, 5, 6, 7, 8, 9, তাহলে তুল্য আর এ বি এটা হচ্ছে 9 ওহম, তুল্য হচ্ছে 9 ওহম। বুঝতে পারছো? খুবই সুন্দর, শ্রেণীতে, শ্রেণীতে আছে, শ্রেণীতে, তাই না? সুন্দর ম্যাথ। ওকে, তাহলে এইভাবে তুল্যরোধ বের করতে দিলে পারবা তো নাকি? বলো বলো, এইভাবে তুল্যরোধ বের করে দিতে পারবা কিনা? ওকে, ঠিক আছে। তাহলে এবার একটু কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক পড়িও, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক পড়িও। সৃজনশীল প্রশ্নে ধরো যে এই অধ্যায়ের জন্য যখন একাডেমিতে পড়াশোনা করছো, তো তখন মানে যতটা ডিটেলস অনেক ম্যাথ ট্যাথ করছো, অত কিছু করা লাগবে না, ঠিক আছে? জাস্ট বেসিকটা ক্লিয়ার রেখো, যে যা পড়াইলাম ক্লাসে এই জিনিসগুলো একটু ক্লিয়ার রেখো, তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে ম্যাথ অ্যান্সার করতে পারবে। এই অধ্যায় থেকে কারো আটকাবে না, ঠিক আছে? নাম্বারিং সিস্টেমটা পড়াই দিলেই এই অধ্যায় থেকে তোমার কোনো ম্যাথে আটকাবে না। তাহলে তোমাদের সাথে আমার জার্নি শেষ, তাহলে 23 ব্যাচের সাথে জার্নি এখানে শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে, সামনে আবার দেখা হবে, কিন্তু ক্লাসে দেখা হবে না, দেখা হবে হচ্ছে একটা বড় প্রোগ্রামে, গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে তোমাদের সাথে আবার দেখা হবে, সামনাসামনি দেখা হবে।
তখন একসাথে আমরা অনেক ছবি টবিও তুলব, বেশ আনন্দের একটা মুহূর্ত আমরা পাবো। তো সেই আশাই করছি তোমাদের কাছে। তোমরা ভালো করে পড়াশোনা করিও, ভালো একটা জায়গায় চান্স পাবা, ঠিক আছে? মা বাবার মুখ উজ্জ্বল করবা, আমাদের মুখ উজ্জ্বল করবা, নিজের কষ্ট সার্থক করবা, তুমি তোমার চেষ্টাটা করবা। তারপরে বাকিটা উপরওয়ালার ইচ্ছা, বাকিটা ঈশ্বর তোমাকে দিবে। যতটুকু দিবে ততটুকুতেই তুমি সন্তুষ্ট থাকবা। তুমি চিন্তা করবা যে ওইটুকুই তোমার জন্য ছিল, বা তোমার জন্য আরও ভালো কিছু হয়তো সামনে আছে। তো লাইফে কখনো হতাশ হবা না, ভেঙে পড়ার মুহূর্ত আসবে, মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে, আসবে, কিন্তু লাইফে সব কিছুর মাঝখানে সুখী থাকা, ভালো থাকা, নিজে ভালো থাকা, এটাই হচ্ছে সব কিছু, ঠিক আছে? নিজে ভালো থাকা, এবং নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায়। তো এই কারণে তুমি নিজে ভালো থাকবা, অন্যদের ভালো রাখবা, ঠিক আছে? জীবনে সবসময় সৎ থাকবা। চান্স পাইতে হবে, কষ্ট করছো, হ্যাঁ, তার ফল তুমি একটা পাবা যদি পড়াশোনা করে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। কষ্ট করলে সেই কষ্টের লেভেল অনুযায়ী তুমি হয়তো ফল পাবা, আশানুরূপ। আমরা আশা অনেক সময় করি, বড় আশা করি, তো সবসময় আশানুরূপ ফল হয়তো আমাদের জোটে না কপালে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, চান্স পাইতে হবে, নট নেসেসারি দ্যাট, বাট জীবনে মুখ উঁচু করে সৎভাবে বাঁচতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। ভালো মানুষ থাকতে হবে, চেষ্টা করবা ভালো মানুষ হওয়ার, কখনো কারো ক্ষতি টতি করবে না, ঠিক আছে? এই আর কি। তো তোমরা ভালো মানুষ হও, ঠিক আছে? কোথাও চান্স ধরো পাইলা না, ঠিক আছে, তুমি একটা ভালো মানুষ হও, এবং তোমার সাথে আমার যখন কোথাও দেখা হবে, তুমি এসে আমাকে বলিও যে ভাই আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি তোমাকে কখনো জিজ্ঞেস করবো না, ইভেন না আমি কখনো জিজ্ঞেস করি না। ধরো আমার কোনো স্টুডেন্টের সাথে যদি আশেপাশে দেখা হয়, রাস্তাঘাটে দেখা হয়, আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না কোথায় চান্স পাইছো, হ্যাঁ কোথায় পড়তেছো, এরকমভাবে কিন্তু আমি জিজ্ঞেস করি না। কারণ আমি ওইভাবে মানুষকে জাজ করি না, ঠিক আছে? মানুষের ওইভাবে আমি কখনো জাজ করি না, এবং আমি চাই তোমরাও কখনো জাজ করবে না, ঠিক আছে? তোমাদের মধ্যে দেখবা অনেক সময় হয় কি, ধরো তুমি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে গেছো, তখন তোমার মধ্যে একটা অহমিকা চলে আসে, অহংকার বোধ চলে আসে। অনেক সময় দেখবা ফ্রেন্ডদের ভুলে যাবা, অথবা তোমার কোনো ফ্রেন্ড সে একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, তুমি পাও নাই, তো সেই ফ্রেন্ড হয়তো তোমাকে ভুলে যাবে, ঠিক আছে? একটু মনে করো যে উপরে উঠলে মানুষ নিচের দিকে তাকাইতে ভুলে যায়, তো ওইটা কখনো করবা না। তুমি যখন বড় হবা, অনেক লাইফে অনেক মর্যাদাকর অবস্থায় তুমি যাবা, তোমাকে মানুষ অনেক সম্মান দিবে, তো তুমি সবসময় নিচের মানুষদের কথা একটু মনে রাখবা, যে কাদের ঘাড়ে ভর করে তুমি ওই জায়গায় পৌঁছাইছো, কাদের সাপোর্টে। মানুষ কিন্তু একা একা সব কিছু করতে পারে না, ঠিক আছে? মানুষ সামাজিক জীব, পরিবার, সমাজ, এগুলা নিয়ে কিন্তু মানুষ থাকে, এবং মানুষের কিন্তু সবার সহায়তা দরকার হয়, ঠিক আছে? সবার সহায়তা দরকার হয়। তো কখনো কাউকে কোনো কিছু নিয়ে জাজ করবা না, সবাইকে সবার মতো থাকতে দিবা, সবাইকে সবার মতো বাঁচতে দিবা, ঠিক আছে? কারো উপর কোনো কিছু ধরো যে চাপাই দিবা না, এবং কাউকে কখনো অবহেলা করবা না। এটাই হচ্ছে একটা ভালো মানুষ হয়ে থাকার মূল মন্ত্র। ওকে, তাহলে তোমাদের অনেক মিস করব, সত্যি অনেক মিস করব। এই কদিন তোমাদের সাথে ক্লাস নিছি, খুব ভালো লাগছে, খুবই মজা নিয়ে ক্লাস নিতে পারছি। তোমরাও অনেক লক্ষ্মী মতো ক্লাস করছো, ক্লাসে মোটামুটি যে কয়জন ঢুকছো একেবারে লাস্ট পর্যন্ত, যতই তোমাদের কষ্ট দিই না কেন, তোমরা ক্লাস করছো, অনেক সময় অধৈর্য হয়ে গেছো, অনেক বড় ক্লাস নিয়ে ফেলছি, অনেক কিছু পড়াই ফেলছি। তো এটা তোমাদের ভালোর জন্য, তোমরা একটা সময় বুঝবা যে ভাইয়ারা আমাদের কত ভালো চাইছে, ঠিক আছে? আমরা তো ধরো যে ক্লাস নিলে আমাদের দাঁড়ায় ক্লাস নিতে তো কষ্ট হয়, ছোট ক্লাস নিলে তো নেওয়াই যায়। ধরো স্থির তড়িৎ, নিউটনিয়ান বলবিদ্যা, এগুলা বড় বড় ক্লাস নিছি। তোমরা অনেকে হয়তো বোকা, তো তোমরা অনেক জায়গায় বিভিন্ন রকম টমেন্ট করো যে নিউটনিয়ান বলবিদ্যা এত কিছু পড়াইছে, হ্যাঁ স্থির তড়িৎ এত কিছু পড়াইছে, এত কিছু লাগে না, এত কিছু আসে না। তুমি কয়বার অ্যাডমিশন টেস্ট দিছো বলো? তুমি অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, তুমি খালি একবার অ্যাডমিশন টেস্ট দাও, তোমার সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষার হলে একবার বসো, পরীক্ষার হলে একবার বসলে ওই বাস্তবতা, তুমি এখন যতই মনে করো যে বাসায় বসে পরীক্ষা দাও বা বাসায় বসে পড়াশোনা করো, তুমি পরীক্ষার হলে বাস্তবতা তুমি টের পাবে না। পরীক্ষার হলে নার্ভাসনেস, পরীক্ষার হলে মনে করো কান গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা, একটা পারা জিনিস ভুল করে দেওয়া হঠাৎ করে, কত কিছুই যে খেয়াল রাখতে হয়, সেই জিনিসগুলো তুমি ফেস করো না এখনো, তুমি বুঝবা না। অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি, অ্যাডমিশনের সময়টা, বুঝছো, অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি, আমি মনে করি আমি আমার কষ্টের ফল পাইছি। তো অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময়।
অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময়। আর তোমরা ওই ওই কথাটাই বললাম যে তোমরা কখনো কাউকে জাজ করবে না, কখনো কাউকে জাজ করবে না। আর শিক্ষকদের উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস রাখবা, পূর্ণ আস্থা রাখবা। শিক্ষার একটা মূল প্রথম যে ধাপটা শিক্ষা অর্জনের, সেটা হচ্ছে সমর্পণ। শিক্ষকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, সমর্পণ করতে হয় যে শিক্ষক আমাকে আমাকে ভালোর জন্যই শেখাবে, এবং শিক্ষক যা শেখাবে আমি সেটা মাথা মেতে নেব আর কি। তো শিক্ষার মূল স্টেপ, প্রথম ধাপটাই হচ্ছে সমর্পণ, বুঝলা? তো এই জিনিসটা করতে হয়, শিক্ষকদের উপর যথেষ্ট সম্মান রাখতে হয়। যে কোনো শিক্ষক লাইফে যার কাছ থেকে অনেক সময় দেখবা যে মানে তোমাদের ছোটবেলায় তোমাদের বাসায় কোনো টিচার হয়তো গৃহশিক্ষক হিসাবে ছিল, বা ধরো আরও ছোটবেলায় তুমি মনে করো যে কোনো বড় ভাই বা কোনো চাচা বা কোনো খালা যার কাছ থেকে বর্ণ পরিচয় শিখছো, সেও কিন্তু তোমার শিক্ষক। তো তাকেও ঠিক ততটুকু সম্মান দিবা। যার কাছ থেকে একটা অক্ষর শিখছো, একটা অক্ষর, সে তোমার বয়সে ছোট হইলেও তাকেও তুমি শিক্ষক জ্ঞানের শ্রদ্ধা করবা। তাহলে দেখবা তোমার মনে করো যে জানার বা জ্ঞানের মানে উচ্চতাটা অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে? ওকে, সবাইকে ভালোবাসবা, এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। চান্স তো সবাই পাবে না, তাই না? তোমরা এই গ্রুপে 32,000 স্টুডেন্ট, সবাই চান্স পাবে বলো? পাবে না। কিন্তু সবাই ইচ্ছা করলে ভালো থাকতে পারবে, আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবে, দেশের ভালো করতে পারবে। এটা কিন্তু পারবে, এটা কিন্তু ইচ্ছা করলে করা যায়। ওকে, তো ভালো থাকো, অনেক কথা বলে ফেললাম। আর তোমাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও, যদি কখনো কষ্ট দিয়ে থাকি অজান্তে, কাউকে যদি ধমক দিয়ে থাকি, কটু কথা বলে থাকি, তো তার জন্য ক্ষমা করে দিও। ঠিক আছে, টাটা।